প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা কিন্তু অলরেডি আমাদের ভার্সিটির প্রস্তুতি যাচাই পরীক্ষা প্রথম পরীক্ষাটি তোমরা অলরেডি দিয়ে ফেলেছো। তাহলে আজকে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের প্রস্তুতি যাচাই পরীক্ষা 1-এর যে ম্যাথ পার্টটা ছিল সেই ম্যাথ পার্টের সমাধান। তো চলো আসো শুরু করি। তো দেখো আমাদের প্রথম প্রবলেমটাতে কি বলা হয়েছে, যে দেখো প্রথম প্রবলেমটাতে বলা হচ্ছে যে একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে 1 1 2 2 এবং 3 1। তাহলে আমাদেরকে বের করতে হবে যে ত্রিভুজের কি বলতো লম্ববিন্দুর স্থানাঙ্ক কত হবে। তাহলে তার আগে একটা ছোট্ট জিনিস আসো আমরা একটু দেখে ফেলি। ছোট্ট জিনিসটা কি, যে ভাইয়া যদি আমাদের কাছে দুইটা সরলরেখা দেওয়া থাকে, ধরো আমাকে একটা কি দেওয়া আছে, একটা সরলরেখার ঢাল দেওয়া আছে, তাহলে তার লম্ব সরলরেখার ঢাল কিভাবে বের করতে হয় সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। ধরো লেটস সে ভাইয়া যে ধরো আমাকে দেওয়া আছে যে একটা সরলরেখার ঢাল হচ্ছে গিয়ে ধরো 3/4। ধরো আমাকে একটা সরলরেখার ঢাল দেওয়া আছে 3/4, আমি ধরলাম এটা হচ্ছে M1। তাহলে আমাকে বের করতে বলা হইলো যে এই সরলরেখার লম্ব সরলরেখার ঢাল কি হবে। তাহলে ভাই আমরা কি জানি বলতো, যে আমরা জানি যে দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢালদ্বয়ের গুণফল হয় -1। তাহলে আমরা জানি যে দুইটা সরলরেখা পরস্পর লম্ব হইলে কি হয় বলতো, ঢালদ্বয়ের গুণফল হয় -1। তাহলে দেখো ভাই প্রথম সরলরেখার ঢালটা যদি আমরা বসায় দেই যে M1 হচ্ছে 3/4 এবং M2 এর ভ্যালুটা আমি বের করতে চাই, তাহলে তাদের গুণফল হবে -1। তাহলে এখন আসো ভাইয়া যদি আমরা এটাকে ওই পাশে পাঠিয়ে দেই তাহলে দেখো তো ভাইয়া M2 কত আসতেছে, M2 আসতেছে -4/3। এখন এইটা কেন বুঝাইলাম এটা তো তোমরা অলরেডি পারো, বাট এখানে আমার একটা জিনিস বোঝানোর ব্যাপার আছে যেটা আমরা একটু শর্টকাটে চাইলে বের করতে পারি। সেটা কি, দেখো ভাইয়া যে আমাকে যেই সরলরেখাটার ঢাল মানে একটা সরলরেখার ঢাল আমাকে দেওয়া আছে, আরেকটা সরলরেখার ঢাল বের করতে হবে যেটা হচ্ছে এই সরলরেখার উপরে লম্ব। তাহলে এই নির্ণেয় সরলরেখার ঢালটা আমি কিভাবে পাচ্ছি, আমার যেই সরলরেখাটার ঢাল দেওয়া ছিল, আমাকে যেই সরলরেখাটার ঢাল দেওয়া আছে সেটা হচ্ছে দেখো 3/4, সেটা কত 3/4, এটা হচ্ছে আমার 3/4। তাইলে তার লম্ব রেখার ঢালটা আমি কিভাবে পাইলাম, দেখো ভাই আমি কি করছি যে মেইন সরলরেখার ঢালটাকে উল্টায় দিছি আর তার সামনের চিহ্ন চেঞ্জ করে দিছি। মানে যে এই যে আমার ঢাল ছিল 3/4 সেটাকে উল্টায় দিছি, তাহলে উল্টাইলে কত হয় 4/3। তাহলে এইটার সামনের চিহ্ন ছিল প্লাস, এইটার সামনের চিহ্ন হয়ে গেছে মাইনাস। তার মানে এটা আমরা একটা জিনিস মাথায় রাখবো যে যদি কখনো আমাকে একটা সরলরেখার ঢাল দেওয়া থাকে এবং তার উপর লম্ব সরলরেখার ঢাল যদি আমাকে বের করতে বলে, তাহলে ওই সরলরেখার ঢালকে উল্টাই দিব আর সামনের চিহ্ন প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এই জিনিসটার উপর বেস করে আসলে আমরা আমাদের প্রথম প্রবলেমটা আসলে সলভ করব। দেখো প্রথম প্রবলেমটাতে কি বলা হয়েছে, যে আমাদেরকে একটা ত্রিভুজের আসলে লম্ববিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। একটা ত্রিভুজের লম্ববিন্দু বলতে কি বোঝায়, একটা ত্রিভুজের লম্ববিন্দু বলতে বোঝায় যে ধরো আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, লেটসে ধরো এটা আমাদের একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। ধরো আমি ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে আমাদের A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 1 1, B বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ধরো ভাইয়া 2 2 আর C বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 3 1। এখন একটু খেয়াল করো যে লম্ববিন্দু বলতে আসলে কি বোঝায়, যে ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজের ধরো এই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, কি বললাম যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। আবার ধরো বি যে শীর্ষবিন্দু আছে, তাহলে বি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। তাহলে এই যে লম্বগুলা, এই লম্ব সরলরেখাগুলো আসলে যেই বিন্দুতে ছেদ করে এই বিন্দুটাকেই বলতো আমরা কি বলি, এই বিন্দুটাকেই আসলে বলি আমরা লম্ব বিন্দু। তাইলে এই সরল রেখাটাকেই বলি আমরা, এই বিন্দুটাকেই বলি আমরা লম্ববিন্দু। তাহলে এখন এই লম্ববিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে বলছে। তাহলে দেখো তো এই লম্ববিন্দুর স্থানাঙ্কটা আসলে কি, এই দুইটা লম্ব সরল রেখার ছেদবিন্দু না। তার মানে আমরা দুইটা সরল রেখার ছেদবিন্দু কিভাবে বের করতাম, যে আমরা দুইটা সরল রেখার সমীকরণ বের করতাম, দেন সেই সরলরেখার সমীকরণ থেকে সমীকরণ দুইটাকে যদি আমরা সমাধান করি তাহলে সমাধান করার থেকে সেখান থেকে আমরা আমাদের লম্ববিন্দুর স্থানাঙ্ক পেয়ে যেতাম। তাহলে এখন আসো আমরা দুইটা সরলরেখার সমীকরণ বের করার চেষ্টা করি। ধরো আমার A থেকে যে লম্বটা টানা হয়েছে ধরলাম এটা হচ্ছে AD লম্ব, আর B থেকে যেটা টানা হয়েছে ধরো এটা হচ্ছে BE লম্ব। ওকে, তাহলে আসো আমরা প্রথমে AD রেখার সমীকরণটা বের করার চেষ্টা করি। দেখো AD রেখার সমীকরণটা কিভাবে বের করতে পারি, দেখো AD সরল রেখাটা হচ্ছে BC সরল রেখার উপরে লম্ব, AD সরল রেখাটা BC সরল রেখার উপরে লম্ব এবং সে হচ্ছে 1,1 বিন্দুগামী। তাহলে আসো আমরা একটু যদি BC সরল রেখার ঢাল বের করি, যে আমরা যদি দেখি যে আমাদের BC এর ঢাল কি হবে, তাহলে BC এর ঢাল হবে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1।
তাহলে আসো 1 - 2 ডিভাইডেড বাই x2 - x1 করলে হবে 3 - 2। তাহলে দেখো তো ভাই কত আসে, তাহলে বিসি রেখার ঢাল আসতেছে দেখো -1। ওকে, তাহলে আমরা এডি রেখার ঢাল আমরা কি বলতে পারবো, তাহলে এডি রেখার ঢাল কি হবে, তাহলে আমরা মাত্রই দেখছিলাম যে একটা সরল রেখার ঢাল যদি দেওয়া থাকে তার থেকে লম্ব সরল রেখার ঢাল কিভাবে বের করতে হয়, মূল সরল রেখার এই ঢালটাকে উল্টায় দিতে হয়, তার সামনের চিহ্নকে চেঞ্জ করে দিতে হয়। তাহলে একটু খেয়াল করো ভাইয়া, এখানে দেওয়া আছে -1, তাহলে দেখো 1 কে যদি উল্টানো হয় তাহলে কি পাওয়া যাবে, 1ই পাওয়া যাবে। তাহলে আমি জানি যে এই সরল রেখার ঢালকে উল্টাইলে 1ই পাবো, আর সামনের চিহ্ন যেহেতু মাইনাস আছে তাহলে এই চিহ্নটা কি হবে, এই চিহ্নটা হয়ে যাবে প্লাস। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমার এডি সরল রেখার ঢাল হবে +1, এবং এডি সরল রেখাটা কোন বিন্দুগামী, 1,1 বিন্দুগামী। তাহলে এডি সরল রেখার সমীকরণ কি হবে, তাহলে এডি সরল রেখার সমীকরণ হবে y - y1 is equals to m into x minus x1। তাহলে y minus y1 is equals to m into x minus x1। তাহলে যদি আমরা এখানে কাজ করি আমরা কি পাচ্ছি, y minus 1 is equals to x minus 1। তাহলে -1 যদি দুই পাশ থেকে কেটে দেই আমরা y is equals to পাচ্ছি x। এটা আমরা পেয়ে গেলাম কার সমীকরণ, এডি সরলরেখার সমীকরণ। তাহলে এবার আসো বিই রেখার সমীকরণটা আমরা বের করার চেষ্টা করি। এটাও আমরা সেম ভাবে বের করব, যে দেখো ভাইয়া বিই সরলরেখাটা কার উপরে লম্ব, এসি সরলরেখার উপরে লম্ব। ওকে, তাহলে আসো আমরা যদি একটু এসি রেখার ঢালটা বের করি। হ্যাঁ, তাহলে আমরা যদি এসি রেখার ঢাল বের করি দেখো কি আসে, তাহলে এসি রেখার ঢাল দেখো কত আসতেছে, তাহলে এসি রেখার ঢাল হবে y2 - y1 ডিভাইড বাই x2 - x1। যদি তুমি করো তাহলে তুমি পাবা যেটা হচ্ছে y2 - y1 করলে পাবা 1 - 1 ডিভাইডেড বাই x2 - x1 করলে তুমি পাবা কত, 3 - 1। তাহলে দেখো এসি রেখার ঢাল কত আসতেছে, এসি রেখার ঢাল আসতেছে 0, এসি রেখার ঢাল কত আসতেছে 0। তাহলে এখন আমরা যদি একটা কাজ করি তাহলে বিই রেখার ঢাল কি হবে, তাহলে আমরা কি শিখছিলাম মাত্রই, যে কোনো একটা সরল রেখার লম্ব রেখার ঢাল কিভাবে বের করতে হয়, তার ঢালকে উল্টায় দিতে হয়, তার ঢালকে কি করতে হয়, উল্টায় দিতে হয়। তাহলে দেখো 0 কে যদি উল্টায় দেই তাহলে আমরা পাবো 1/0, দ্যাট মিনস এটা আসলে অসংজ্ঞায়িত। হ্যাঁ, এটাকে আমরা এইভাবেই রাখার চেষ্টা করি। হ্যাঁ, এটা অসংজ্ঞায়িত, আর চিহ্ন চেঞ্জ করলে আসলে তোমার কোনো ই নাই, মানে 0 এর সামনে প্লাস মাইনাস দাও তুমি যেটাই দাও না কেন এটা সেম। এখন একটু দেখি আমরা তাহলে বিই সরলরেখার সমীকরণটা কি হবে। তাহলে আসো বিই সরলরেখার সমীকরণ, তাইলে বিই রেখার সমীকরণ কি হবে, তাহলে দেখো বিই রেখাটা কোন বিন্দুগামী, 2,2 বিন্দুগামী। তাহলে আমি কি লিখতে পারি, y - y1 is equals to m, যেটা আমরা পাইছি অসংজ্ঞায়িত বা 1/0 into x minus x1, that means x minus 2। তাহলে দেখো আমি যদি আর গুণ করি তাহলে 0 y - 2 এর সাথে গুণ হয়ে কি হয়ে যাবে বলতো, 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, আমরা ফাইনালি পাবো x is equals to 2। তাহলে এখন আমাদের যে লম্ব বিন্দুটা আছে, আমাদের যে লম্ব বিন্দুটা আছে ভাইয়া, তাহলে এই লম্ব বিন্দুটা আসলে কার কার ছেদ বিন্দু, এই যে আমাদের এডি সরল রেখা আর বিই সরল রেখা, এই দুইটা সরল রেখার ছেদ বিন্দু। তাহলে এই দুইটার ছেদ বিন্দু আমরা কিভাবে বের করি, তাহলে আমরা যদি এখানে ছেদ বিন্দু বের করি যে সুতরাং আমাদের ছেদ বিন্দু কি হবে, তাহলে দেখো ছেদ বিন্দু আমাদের কি হবে এখানে দেখো, তাহলে y is equals to x, তাহলে x is equals to, তাহলে x এর মান যে 2 সেটা আমরা এই সমীকরণে যদি বসাই দেই তাহলে আমরা পাচ্ছি x is equals to 2 যদি বসাই তাহলে y এর ভ্যালু কত পাচ্ছি, 2। তাহলে x এর ভ্যালু যদি 2 বসাই y এর ভ্যালুও পাচ্ছি 2, তার মানে আমার ছেদ বিন্দু হচ্ছে ভাইয়া 2,2, তার ছেদ বিন্দু যেটা সেটাই কিন্তু আমার এখানকার লম্ব বিন্দু। তাহলে সুতরাং আমাদের লম্ব বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,2। তাহলে এটাই হচ্ছে আমাদের লম্ব বিন্দুর স্থানাঙ্ক। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এটা তো এমসিকিউ কোশ্চেন, ভার্সিটির জন্য এত সময় আমরা পাবো না, তাহলে এটাকে কিভাবে আরেকটু সহজে করা যায়, এত বড় ম্যাথ তো করাটা একটু কঠিন, তাহলে এটাকে আরো কিভাবে সহজে করা যায়। তো এগুলোর জন্য আমাদের কিছু শয়তানি বুদ্ধি আছে। শয়তানি বুদ্ধিটা কি, যে দেখো ভাইয়া তুমি কিন্তু এখান থেকে এডি সরল রেখার যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা কিন্তু তুমি অলরেডি বের করে ফেলছো, যে এডি সরল রেখার সমীকরণটা কি সেটা আমি অলরেডি জানি। তাহলে এখন একটু খেয়াল করে দেখো যে এই যে আমার লম্ববিন্দু যে বিন্দুটা আছে সেটা কিন্তু এই এডি সরল রেখার উপরে অবস্থিত, অর্থাৎ আমরা যে লম্ববিন্দুটা নির্ণয় করতে চাচ্ছি সেই লম্ববিন্দুটা কিন্তু এডি সরল রেখার উপরে অবস্থান করে। তার মানে কি লম্ববিন্দু দ্বারা এডি সরল রেখাকে সিদ্ধ করা যাবে। তাহলে এখন একটু খেয়াল করো, তোমার কাছে 4টা অপশন দেওয়া আছে, তাহলে এই 4টা অপশনের একটাই তো তোমার অ্যান্সার হবে। তাহলে তুমি এই 4টা বিন্দু দিয়ে তুমি যদি এডি সরল রেখাকে সিদ্ধ করো, যেটা আসলে সিদ্ধ হবে, যেটা হচ্ছে স্যাটিসফাই হবে, সেটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে দেখো তুমি কি পেয়ে যাচ্ছ,
তুমি হচ্ছে গিয়ে আমার এডি সরলরেখার ঢাল পাইছো, তাহলে এডি সরলরেখার সমীকরণ পাইছো। সমীকরণটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু x। তাহলে এখন তুমি বিন্দু বসাও, তাহলে x এর জায়গায় -2 বসাও, y এর জায়গায় 3 বসাও। -2 কখনো 3 এর সমান হয় না, 3 - 2 দেখো এইটাও আমার সমান হচ্ছে না। শুধুমাত্র দেখবা এই যে 2,2 বিন্দু আছে, x এর জায়গায় 2 বসাও, তাহলে y এর জায়গায় 2 বসাও, তাইলেই কিন্তু এই জিনিসটা স্যাটিসফাই করে। তার মানে তো আমার হচ্ছে গিয়ে ক্যালকুলেশন না করে আমি জাস্ট এই এডি সরলরেখার সমীকরণ বের করে জাস্ট আমি যদি বিন্দু দিয়ে হচ্ছে গিয়ে আমি এখানে অপশন টেস্ট করি, তাইলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাই। এবং আমাদের এই ম্যাথের অ্যান্সার কি বলতো ভাইয়া? অ্যান্সার হচ্ছে 2,2। ওকে, আসো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমে দেখো কি বলা আছে যে একটা এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,4, 5,0 এবং 4,-2। তাহলে ত্রিভুজটার ভরকেন্দ্রের স্থানাঙ্ক নিচের কোনটা? তোমরা অলরেডি কিন্তু এই জিনিসটা জানো যে আমার যদি একটা ত্রিভুজ থাকে এবং সেই ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো যদি হয়, ধরো এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা ধরলাম a, x1, y1, এটা ধরো হচ্ছে কি আমাদের b, x2, y2, আর এটা ধরো c, x3, y3। তাহলে এখন একটু খেয়াল করো, তাহলে আমরা কি শিখছিলাম যে এইটার ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? যে আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক হবে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক ছিল কি যে আমাদের x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। তাহলে এটা ছিল আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র। এখন আমাদেরকে কিন্তু ডিরেক্ট কিন্তু কি দেওয়া নাই, আমাদের ডিরেক্ট ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া নাই। আমাদেরকে কি দেওয়া আছে? আমাদেরকে দেওয়া আছে হচ্ছে ত্রিভুজের মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক। এবং আমরা জানি যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোকে ব্যবহার করে ভরকেন্দ্র নির্ণয় করলে যা আসবে, আমি যদি ত্রিভুজগুলোর বাহুগুলোর মধ্যবিন্দু ইউজ করি এবং সেই মধ্যবিন্দুগুলোকে দিয়ে আমি যে ত্রিভুজ কল্পনা করতে পারবো। দেখো আমার যেহেতু মধ্যবিন্দুগুলো দেওয়া আছে, তাহলে দেখো এবি বাহুর মধ্যবিন্দু ধরো এইটা হচ্ছে এটার মধ্যবিন্দু, আর এটা হচ্ছে এটার মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দু তিনটাকে সংযোগ করলে যেই ত্রিভুজ পাওয়া যায়, সেই ত্রিভুজের ভরকেন্দ্রও কিন্তু আমার প্রথম ত্রিভুজের ভরকেন্দ্রেরই সমান হয়। তাহলে আমরা যদি ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করি, তার মানে আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে বলতো? তাহলে x1 কত আমাদের 2, x2 কত 5, x3 কত 4 ডিভাইডেড বাই 3, আমাদের y1 কত 4, y2 হচ্ছে 0, y3 হচ্ছে -2। তার মানে y3 হচ্ছে আমাদের -2, তাহলে ডিভাইডেড বাই 3। তাহলে এখন আমরা হিসাব করো, তাহলে আমাদের এখানে আসতেছে কত? 5 আর 2 এ 7, 7 4 এ 11/3, আর আমাদের 4 থেকে 2 গেলে থাকে 2, তাহলে 2/3। তাহলে দেখো তো 11/3 আর 2/3 কোথায় আছে? তাহলে এই যে 11/3, 2/3 হচ্ছে আমাদের এ নাম্বারের অ্যান্সার। ওকে, নেক্সট। এবার আসো, টি পরিবর্তনশীল হলে আমাদের এই সঞ্চার পথের সমীকরণটা বের করতে হবে। তার মানে এইখানে আমি এখান থেকে বলতে পারি সঞ্চার পথের সমীকরণ বের করার জন্য, তার মানে এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার x ইজ ইকুয়ালস টু হচ্ছে t প্লাস 1/t, আর এখান থেকে আমি বলতে পারবো যে y সমান সমান হচ্ছে t মাইনাস 1/t। এখন একটু খেয়াল করো যে আমাদের সঞ্চার পথের সমীকরণে কিন্তু x আর y বাদে আর কিছু নাই, তাই না? তার মানে আমাকে কোনো না কোনো ভাবে এই t যেগুলো আছে, এই যে আমাদের থার্ড যেই মানে চলক যেটা আছে, এই চলকটাকে আমার এখান থেকে ভ্যানিশ করতে হবে, রাইট? তাহলে এখন এটাকে কিভাবে ভ্যানিশ করা যায়? প্রথম কথা আমি দেখে যেটা বুঝতে পারতেছি সেটা কি, যে দেখো আমি এখান থেকে যদি x আর y কে যোগ করি, তাহলে যে প্লাস 1/t মাইনাস 1/t কাটাকাটি চলে যাবে, অর্থাৎ আমাদের একটা পোর্শন কিন্তু চলে যাবে। তাহলে আমি যদি যোগ করি, তাহলে যোগ করলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? আমরা যদি যোগ করি তাহলে x প্লাস y ইজ ইকুয়ালস টু আসবে, এটা কাটাকাটি চলে যাবে, t আর t যোগ হয়ে হবে 2t। ওকে, এবার আসো মাইনাস করি, তাহলে মাইনাস করলে আমরা কি পাবো? x মাইনাস y সমান সমান কি লিখতে পারবো? তাহলে x মাইনাস y সমান কি করলে দেখবো, একটু মনে মনে আমরা হচ্ছে কি ক্যালকুলেশন করি, দেখো কি আসবে যে x মাইনাস y করলে কি হবে? t, আর এখান থেকে মাইনাস টি কাটাকাটি হয়ে যাবে, 1/t মাইনাস 1/t, তার মানে 1/t প্লাস 1/t হয়ে যাবে, দ্যাট মিনস আমার আসবে হচ্ছে 2/t। ওকে, তার মানে x প্লাস y এর ভ্যালু পাইলাম আমরা 2t, x মাইনাস y এর ভ্যালু পাইলাম আমরা 2/t। এখন একটু খেয়াল করো তো কি করলে এই t আমার চলে যাবে। একটু খেয়াল করো, আমি যদি সমীকরণ দুইটাকে গুণ করে দেই, তাহলে এই যে উপরে একটা টি আসবে, নিচে একটা টি আসবে, টি কাটাকাটি হয়ে যাবে, আমার কোনো ধরনের টি আর আমার ইকুয়েশনের মধ্যে থাকবে না। তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করি,
তাইলে আমরা গুণ করে পাই, তাহলে আমরা গুণ করে কি লিখতে পারবো যে আমাদের এখানে আসবে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু, দুইটাকে গুণ করলে টি টি কাটাকাটি হয়ে যাবে, 2 আর 2 গুণ হয়ে যাবে আমাদের 4। তাহলে দেখো এখানে আমাদের সেই চিরচেনা সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4। তার মানে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4। ওকে, নেক্সট। এবার দেখো কি দেওয়া আছে, খুবই সহজ একটা কোশ্চেন, যে 2r sin স্কোয়ার থিটা বাই 2 ইজ ইকুয়ালস টু 1 এর কার্তেশীয় সমীকরণ কি হবে। একটু খেয়াল করি, দেখো আমাদের কি দেওয়া আছে যে 2r sin স্কোয়ার থিটা বাই 2 ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখন ভাইয়া আমরা একটা পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে যাওয়ার জন্য আমরা দুইটা জিনিস জানতাম। এক হচ্ছে আমাদের ফর্মুলা কি ছিল, আমাদের ফর্মুলাটা ছিল যে আমরা x ইজ ইকুয়ালস টু লিখতে পারবো r cos থিটা, আর y ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো r sin থিটা। এখন একটু খেয়াল করে দেখো যে আমার সূত্রের মধ্যে আছে কিন্তু শুধুমাত্র থিটা, সূত্রের মধ্যে আমার আছে শুধুমাত্র থিটা, বাট আমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে হচ্ছে গিয়ে থিটা বাই 2, তাই না? যে আমার হচ্ছে গিয়ে সূত্রের জন্য আছে থিটা, বাট আমাকে হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে থিটা বাই 2। তার মানে কোনো না কোনো ভাবে এই থিটা বাই 2 কে আমাকে এই থিটাতে কনভার্ট করে নিয়ে যাইতে হবে। তাহলে থিটা বাই 2 তে কনভার্ট করে না নিয়ে যাওয়ার আমাদের ফর্মুলা কি ছিল, যে আমরা 2 sin স্কোয়ার থিটা বাই 2 এর কিন্তু একটা ফর্মুলা জানতাম, যে আমরা 2 sin স্কোয়ার থিটা বাই 2 এর একটা ফর্মুলা জানতাম। সেটা কি, যে আমাদের 2 sin স্কোয়ার থিটা বাই 2 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos থিটা। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে অ্যাপ্লাই করলে কি আসে, তাহলে দেখো 2 আর এই যে sin স্কোয়ার থিটা বাই 2, তাহলে এই পুরো জিনিসটার বদলে আমরা লিখতে পারবো হচ্ছে 1 মাইনাস cos থিটা, আর রাইট হ্যান্ড সাইডে আছে 1। তাহলে এখন খেয়াল করো, তাহলে আমরা যদি গুণ করে দেই তাহলে হবে r মাইনাস r cos থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এইখানে দেখো r সমান সমান আমরা যেন কি জানতাম, আমাদের ফর্মুলা কি ছিল, যে r সমান সমান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সেটা যদি আমরা এখানে একটু বসাই দেই, তাহলে দেখো কি আসে, যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস r cos থিটা মানে কি ছিল x, তাহলে r cos থিটা সমান সমান ছিল x ইজ ইকুয়ালস টু 1। তাহলে দেখো ভাইয়া সমীকরণ থেকে তো রুট নিয়ে যেতে হবে, রুট সরাইতে হবে। রুট সরানোর উপায় কি, সবাইকে একপাশে পাঠায় দাও, খালি রুট যুক্ত জিনিসকে একপাশে রেখে দাও, দেন উভয় পক্ষে বর্গ করে দাও। তাহলে দেখো তুমি যদি বর্গ করো তাহলে উপাশে গেলে হয়ে যাবে 1 প্লাস এক্স, আর এই পাশে থাকবে রুট ওভার এটা। তাহলে বর্গ করে দিলে আমাদের কাছে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। তাহলে দুই পাশ থেকে যদি এক্স স্কোয়ার কেটে দেই, তাহলে আমাদের কাছে চলে আসে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 প্লাস 2x। তাহলে এইটাই কিন্তু বলতো আমাদের কি সঞ্চার পথের সমীকরণ। তাহলে আমাদের ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 প্লাস 2x, এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, নেক্সট। এরপরে দেখো কি দেওয়া আছে, আমাদের দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। সরলরেখার সমীকরণ থেকে আমাদেরকে বলছে যে রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত হবে, আমাদের এই রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত হবে। তাহলে আমরা রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করার সূত্র কি জানতাম, যে আমরা জানতাম সূত্রটা ছিল tan থিটা ইজ ইকুয়ালস টু, একটা প্লাস মাইনাস ছিল, আমরা প্লাস মাইনাস দিলাম না, ধরো ছিল এরকম m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, এরকম একটা ফর্মুলা ছিল, বা m1 মাইনাস m2 দিলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, তার মানে আমাদের সরলরেখার অন্তর্ভুক্ত কোণ বের করার জন্য আমার সরলরেখা দুইটা ঢাল বের করতে হবে। তাহলে আমরা যদি ঢাল বের করি, তাহলে দেখো m1 সমান সমান কি হয়, তাহলে দেখো আমরা প্রথমে বের করার চেষ্টা করি হচ্ছে সরলরেখার ঢাল। তাহলে ধরো প্রথম সরলরেখার ঢাল সেটা হচ্ছে m1। আমরা একটা জিনিস শিখে আসছিলাম, সেটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে সমীকরণ থেকে কিভাবে ঢাল বের করতে হয়, সমীকরণ থেকে ঢাল বের করার সূত্র ছিল মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। কি ছিল বলতো, যে আমার যদি একটা সরলরেখার সমীকরণ হয় ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0, তাহলে সেখান থেকে আমরা ঢাল সমান সমান লিখতে পারতাম মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এক্স মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে ঠিক সেম ভাবে এখানে যদি তুমি সেই কাজটা করো, তাহলে দেখো কি আসতেছে, মাইনাস এক্স এর সহগ। দেখো এখানে এক্স এর সহগ কত আছে, 1/a, তার মানে আমার m1 সমান হবে মাইনাস 1/a, কারণ এই যে এখানে ছিল মাইনাস এক্স এর সহগ, তার মানে এখানে এক্স এর সহগ হচ্ছে 1/a, তার সামনে একটা মাইনাস, ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। দেখো ওয়াই এর সহগ আছে 1/b, তাহলে তুমি যদি এখানে হিসাব করো, তাহলে এখানে আমাদের ঢালের মান আসবে মাইনাস b/a।
ওকে, তাহলে এখানে চলে আসো মাইনাস বি বাই এ। তাহলে দেখো দ্বিতীয় সরলরেখার সমীকরণ কি হবে, তাহলে দ্বিতীয় সরলরেখার সমীকরণ সেম ভাবে তুমি যদি বের করো তাহলে আবার মাইনাস এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ 1 বাই এ, তার সামনে বসবে একটা মাইনাস, তাহলে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ দেখো মাইনাস 1 বাই বি, এখান থেকে হিসাব করলে তুমি পাবা বি বাই এ। তাহলে দুইটা সরলরেখার ঢাল কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এবার আসো আমরা তাদের মধ্যবর্তী কোণ বের করি। তাহলে মধ্যবর্তী কোণ বের করার জন্য যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে tan থিটা সমান সমান হচ্ছে m2 minus m1 divided by 1 plus m1 m2। তাহলে আসো মান বসাই। তাহলে আমাদের m2 হচ্ছে b by a মাইনাস মাইনাস b by মানে প্লাস b by a ডিভাইডেড বাই 1 প্লাস আমাদের এখানে গুণ করলে আসবে, এটা গুণ করলে আলটিমেটলি মাইনাস চলে আসবে, তার মানে মাইনাস হয়ে যাবে b স্কয়ার বাই a স্কয়ার। ওকে, তাহলে দেখো আমরা যদি একটু হিসাব করি তাহলে হিসাব করলে দেখো কি দাঁড়ায়, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 2b বাই a ডিভাইডেড বাই 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে দেখো আমরা এখানে থিটা সমান কি লিখতে পারতেছি, তার মানে সুতরাং থিটা সমান সমান হবে tan ইনভার্স 2b বাই a 2b বাই a ডিভাইডেড বাই 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে দেখো জিনিসটা দেখতে এরকম না, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, এটা আমাদের কিসের সূত্র ছিল, 2 tan ইনভার্স x। তাহলে সেটা যদি আমরা বলি তাহলে এখানে আসবে 2 tan ইনভার্স x মানে হচ্ছে b বাই a। তাহলে এটাই কিন্তু দেখো আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের 2 tan ইনভার্স b বাই a, এ নাম্বার অপশনটা ছিল আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, এরপরে দেখো একটা চিত্র দেওয়া আছে, আমাদেরকে কি বলছে দেখো, চিত্রে সিডি এবি বাহুর উপর অঙ্কিত মধ্যমা। তার মানে এই যে আমাদেরকে এখানে বলছে যে সিডি যেটা আছে, সিডি হচ্ছে আমাদের এখানকার এই যে সিডি যে রেখাটা আছে এটা কি, এটা হচ্ছে আমার এবি বাহুর মধ্যমা। তাহলে আমরা জানি মধ্যমা মানে হচ্ছে এখান থেকে, তার মানে আমি শিওর যে আমার ডি বিন্দুটা, এই যে আমার ডি বিন্দু যেটা আছে এই ডি বিন্দুটা হচ্ছে আমার এবি এর মধ্যবিন্দু, তার মানে ডি বিন্দু হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে আমরা যদি ডি বিন্দু এর স্থানাঙ্ক বের করি, তার মানে আমরা যদি ডি বিন্দু এর স্থানাঙ্ক বের করি তার মানে ডি এর স্থানাঙ্ক কি হবে, তাহলে আমরা জানি মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হয়, x1 plus x2 by 2 y1 plus y2 by 2। তাহলে 7 minus 3 by 2 that means 4 by 2। তাহলে দেখো আমরা এখানে হিসাব করি যে 7 minus 3 by 2 আর হচ্ছে -1 minus 3 divided by 2। তাহলে আমাদের এখানে কত আসে, 7 থেকে 3 গেলে হয় 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, -1 -3 -4 কে 2 দিয়ে ভাগ করলে হয় -2। তার মানে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি 2, -2। তাহলে এখন আমাকে বলছে সিডি এর দৈর্ঘ্য, তাহলে সিডি এর দৈর্ঘ্য মানে কি, সিডি এর দৈর্ঘ্য মানে হচ্ছে সি আর ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তার মানে এখান থেকে সুতরাং আমরা কি লিখতে পারবো, সিডি সমান হবে √ আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র কি ছিল, x2 - x1 হোল স্কয়ার, তার মানে আমাদের হবে 5 - 2 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, দ্যাট মিন্স 2 - 2 হোল স্কয়ার, দ্যাট মিন্স 2 + 2 এর হোল স্কয়ার। তাহলে দেখো হিসাব করলে এখানে কত আসে, যে 5 থেকে 2 গেলে হয় 3, 3 এর স্কয়ার হচ্ছে 9 প্লাস 2 আর 2 4, 4 এর স্কয়ার করলে হয় 16, 16 আর 9 25, 25 কে রুট করলে হয় 5। তার মানে এই যে 5 হচ্ছে কি আমাদের অ্যান্সার, এই যে নিচে একদম 5 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এরপরে দেখো আমাদেরকে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হচ্ছে। ত্রিভুজটা কোনটা, ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ ওএসি। এই যে আমাদের ত্রিভুজ ওএসি, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ ওএসি। তাহলে দেখো ওএসি ত্রিভুজটা আমরা দেখেই বুঝতে পারতেছি যে আমাদের এই ওএসি ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই যে দেখো আমার এখানে একটা সমকোণ তৈরি হয়েছে, তাহলে ত্রিভুজ ওএসি হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, যে আমাদের ত্রিভুজ যদি হয় ডেল্টা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখন দেখো একটু খেয়াল করো, এই ত্রিভুজটাকে যদি আমি একটু ঘুরায় লিখি, তাহলে দেখো এই ত্রিভুজটাকে ধরো আমি উঠায় এইখানে লেখার চেষ্টা করতেছি, তাহলে দেখো এইখানে আমার ত্রিভুজটা হবে এইটা 60 ডিগ্রি, আর এই ভ্যালুটা দেওয়া আছে দেখো 3। দেখো তো বুঝতে পারো কিনা যে এই ত্রিভুজটাকে জাস্ট ধরে হচ্ছে গিয়ে ঘুরাই দিছি,
এই ত্রিভুজটাকে ধরে ঘুরায় ওই পাশে পাঠিয়ে দিছি। তাহলে এটা হচ্ছে কি আমার নতুন ত্রিভুজ। তাহলে দেখো আমার ভূমির ভ্যালু অলরেডি দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমার যেই ভূমির মান দরকার সেই ভূমির মান কিন্তু অলরেডি আমাকে দেওয়া আছে। আমাকে এখন জাস্ট এই যে উচ্চতা যেটা, সেই উচ্চতার ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো ভূমি মানে হচ্ছে এই ত্রিভুজের ভূমি, আর উচ্চতা মানে হচ্ছে এই ত্রিভুজের লম্বকে নির্দেশ করে। তাহলে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক আছে এরকম ত্রিকোণমিতিক অনুপাত কোনটা? ট্যান থিটা। তাহলে দেখো এখানে আমি ধরলাম যে আমার উচ্চতা হচ্ছে x, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ট্যান থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই ভূমি, দ্যাট মিন্স x/3। তাহলে এখান থেকে থিটা মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে x/3। তাহলে সুতরাং x সমান হবে 3 ট্যান 60 ডিগ্রি। তার মানে আমার ট্যান 60 এর ভ্যালু কত? √3। তার মানে আমার x এর ভ্যালু চলে আসলো 3√3। ওকে, তাহলে এখন সেই মানটা যদি আমরা এখানে বসাই দেই তাহলে দেখো আমাদের কত আসে। তাহলে হাফ ভূমির ভ্যালু কত? 3 ইন্টু উচ্চতার মান কত পাইছি? 3√3। তাহলে এখন গুণ করো, 3 3 9, তাহলে 9√3/2 বর্গ একক। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 9√3/2। তাহলে দেখো 9√3/2 কোথায় আছে? অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন, কোন সামান্তরিকের কর্ণদ্বয় x + 3y = 4 এবং 6x - 2y = -7 হইলে সামান্তরিকটা কি রম্বস হবে, সামান্তরিক হবে, আয়তক্ষেত্র হবে, না কি হবে? তাহলে আমরা একটু খেয়াল করি যে আমরা যে চতুর্ভুজগুলো সম্পর্কে জানি তাদের কর্ণদ্বয়ের আসলে সম্পর্ক কি। তাদের কর্ণদ্বয়ের সম্পর্ক ছিল এরকম যে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে যেটা হয় যে একটা সামান্তরিকের যে কর্ণদ্বয় তারা কিন্তু কখনোই পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে সমকোণে ছেদ করে না। কিন্তু আমরা যদি একটা বর্গ বা একটা রম্বসের কথা চিন্তা করি তাহলে একটা বর্গ বা রম্বসের কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে সমকোণে ছেদ করে। দ্যাট মিন্স সেই কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি দুইটা সরলরেখার ঢাল মানে কর্ণ দুইটার ঢাল কত আসে, যে আমাদের সমীকরণ কি দেওয়া আছে যে x + 3y = 4, এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, -4 = 0। তাহলে দেখো এটার ঢাল কত আসে, তাহলে এটার ঢাল আসে আমরা জানি সমীকরণ থেকে ঢাল বের করব কিভাবে, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে -x এর সহগ হচ্ছে -1 ডিভাইডেড বাই y এর সহগ হচ্ছে 3। তার মানে আমাদের ঢাল চলে আসলো -1/3। দ্বিতীয় যেটা আছে সেটার দেখো সমীকরণ কি, সমীকরণ হচ্ছে 6x - 2y -7টাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে +7 = 0। এখন দেখো এইটার জন্য যদি আমরা ঢাল বের করতে চাই তাহলে এটার ঢাল কত হবে, তাহলে এটার ঢাল সমান হবে -x এর সহগ, তাহলে x এর সহগ 6 -x এর সহগ হবে -6 ডিভাইডেড বাই y এর সহগ, y এর সহগ কত, y এর সহগ -2, তাহলে -6/-2 করলে হবে 3। এখন দেখো আমরা যদি সরল রেখা, ধরো এটাকে আমি ধরলাম হচ্ছে m1, তাহলে এটাকে ধরলাম ধরো m1 আর এইটাকে ধরলাম হচ্ছে গিয়ে m2। তাহলে দেখো আমরা যদি দুইটাকে গুণ করি m1 m2 যদি করি তাহলে m1 m2 সমান কত আসে, -1/3 × 3, দ্যাট মিন্স -1। এটা কিন্তু আমরা শুরুতে দেখছিলাম যে দুইটা সরলরেখার ঢালের গুণফল যদি হয় -1 তার মানে সরলরেখা দ্বয় পরস্পর লম্ব, এবং সরলরেখা দুইটা আসলে কি, তারা হচ্ছে আমার একটা সামান্তরিকের বা একটা চতুর্ভুজের দুইটা কর্ণ। তাহলে দুইটা কর্ণ পরস্পর লম্ব হবে কখন, যখন আমার সেই চতুর্ভুজটা হবে রম্বস অথবা বর্গ। তাহলে দেখো এখানে কোনো অপশনে কিন্তু বর্গ নাই, তার মানে আমরা এখান থেকে বলতে পারি আমাদের অ্যান্সার হবে রম্বস, কারণ রম্বসের কর্ণদ্বয়ই কিন্তু পরস্পরকে সমকোণে ছেদ করে। ওকে, আসো আমাদের নেক্সট কোয়েশ্চেন। এখানে দেখো আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা কিন্তু সেই 9-10 থেকে একটা ত্রিভুজের যদি 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে সেখান থেকে কিন্তু আমরা তার ক্ষেত্রফল বের করতে পারি। হ্যাঁ, আর তোমরা আরো একটা শর্টকাট শিখছিলা, সেটা শর্টকাটটা ছিল কিরকম, যে আমরা যদি 3টা শীর্ষবিন্দুর কোনো একটা শীর্ষবিন্দুকে 0 0 বানাই ফেলতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের সরলরেখা বা ত্রিভুজের হচ্ছে কি ক্ষেত্রফল বের করা অনেকটা কি হয়ে যায়, ইজি হয়ে যায়। তাহলে দেখো আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো কি কি দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু লিখি, যে আমাদের একটা হচ্ছে গিয়ে a, b + c, a, b + c, একটা হচ্ছে b, c + a, আরেকটা হচ্ছে আমাদের c, a + b। তাহলে ধরো ভাইয়া আমরা এখানে প্রথমটাকে হচ্ছে 0 0 বানানোর চেষ্টা করি। তাইলে প্রথমটাকে 0 0 বানানোর জন্য আমাকে কি করতে হবে, ভুজ থেকে a মাইনাস করতে হবে। তার মানে প্রথমটা থেকে যা মাইনাস করব বাকি সবগুলার ভুজ থেকে সেম জিনিসটাই মাইনাস করব। তার মানে বি থেকে আমাকে কি করতে হবে, এ মাইনাস করতে হবে, সি থেকে আমাকে কি করতে হবে, এ মাইনাস করতে হবে। তাহলে দেখো এখন এইটাকে যদি 0 0 বানাইতে চাই তাহলে দেখো এ থেকে এ বিয়োগ করলাম, এটা 0 হয়ে গেল।
এরপর আসো বি প্লাস সি কে যদি 0 বানাইতে চাই তাহলে বি প্লাস সি থেকে কিন্তু বি প্লাস সি মাইনাস করতে হবে, তাহলে এখান থেকে আমরা মাইনাস করব বি প্লাস সি। তাহলে সেম ভাবে প্রত্যেকটা কোটি থেকে হচ্ছে আমরা বি প্লাস সি মাইনাস করব, প্রত্যেকটা কোটি থেকে আমরা বি প্লাস সি মাইনাস করব। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, যে এ থেকে এ মাইনাস করলে 0, বি প্লাস সি থেকে বি প্লাস সি মাইনাস করলে হবে 0। এই বিন্দুটা কত আসে, এইটা আসে বি থেকে এ কে বিয়োগ করলে হবে বি মাইনাস এ, আর সি প্লাস এ থেকে বি প্লাস সি, তাহলে দেখো সি সি কাটা যাবে, এ থেকে বি মাইনাস করলে হবে এ মাইনাস বি, আর এইখানে দেখো সি থেকে এ গেলে হবে সি মাইনাস এ, আর এ প্লাস বি থেকে বি প্লাস সি গেলে বি আর মাইনাস বি কাটা যাবে, এ মাইনাস সি থেকে যাবে। তাহলে এখন আমরা হচ্ছে কি বিন্দুটাকে 0 0 বানায় ফেললাম। তাহলে এখন আসো ক্ষেত্রফল কি হবে, আমরা শিখছিলাম এরকম যে প্রথমটার ভুজ পরেরটার কোটি, প্রথমটার কোটি পরেরটার ভুজ, এভাবে না। তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে আমাদের ক্ষেত্রফল সমান সমান হবে হাফ হাফ, এরপরে হবে হচ্ছে কি আমাদের প্রথমটার ভুজ পরেরটার কোটি, তার মানে হচ্ছে বি মাইনাস এ ইন্টু হচ্ছে এ মাইনাস সি, এরপরে সূত্রের একটা মাইনাস, দেন হচ্ছে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ। এখন দেখো হাফ, তাহলে এখানে দেখো আমাদের কি আসবে, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, আমরা যদি দুই পাশ থেকে হচ্ছে কি একটা করে মাইনাস কমন নেই, তাহলে মাইনাস কমন নিলে এটা আসবে এ মাইনাস বি এ মাইনাস সি, এটা আসবে এ মাইনাস সি, দেন এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাস বি এ মাইনাস সি। তাহলে দেখো প্লাস এ মাইনাস বি এ মাইনাস সি মাইনাস এ মাইনাস বি এ মাইনাস সি কাটাকাটি করলে আমরা রেজাল্ট পাবো কত বলতো, আ বিগ 0। ওকে, তার মানে আমাদের ক্ষেত্রফলের আনসার হচ্ছে 0। নেক্সট কোশ্চেন, দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তাদেরকে পোলারে দেওয়া আছে, হ্যাঁ পোলার স্থানাঙ্কে দেওয়া আছে, তাহলে তাদের মূল বিন্দুর সঙ্গে যদি একটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন করে, ত্রিভুজটার ক্ষেত্রফল কত? আমরা সবাই জানি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু a স্কোয়ার। তার মানে আমি যদি সমবাহু ত্রিভুজের জাস্ট একটা বাহুর মান জেনে যাই তাহলেই হচ্ছে কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। তাহলে আসো আমরা একটু চিত্র আঁকার চেষ্টা করি। তাহলে আমরা যদি একটু চিত্র আঁকি, একটু খেয়াল করো, তাহলে আমাদের কি দেওয়া আছে, যে একটা স্থানাঙ্ক দেওয়া আছে 3,90 ডিগ্রি। তাহলে পোলার স্থানাঙ্কে কি হয়, একটা আর এর ভ্যালু দেওয়া থাকে, একটা থিটা এর ভ্যালু দেওয়া থাকে। তার মানে দেখো 90 ডিগ্রি মানে কি, 90 ডিগ্রি মানে হচ্ছে আমার বিন্দুটা কিন্তু ওয়াই অক্ষের উপর অবস্থান করে। তার মানে এই যে দেখো ওয়াই অক্ষের উপর অবস্থান করে, তাহলে এই বিন্দুটাই কিন্তু আমার কি বলতো 3,90 ডিগ্রি। এরপরে আরেকটা বিন্দু তো আমাদের বলাই আছে মূল বিন্দুর সঙ্গে, তার মানে আরেকটা বিন্দু হচ্ছে আমাদের মূল বিন্দু, আর আরো একটা বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে কি বলতো, যে আমাদের 3,30 ডিগ্রি। তাহলে ধরো আমরা ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের সেই বিন্দুটা, এইটা হচ্ছে আমাদের সেই বিন্দুটা, সরি এটা হচ্ছে আমাদের সেই বাহুটা, এটা হচ্ছে আমাদের 3,30 ডিগ্রি। তাহলে দেখো এই যে বিন্দু তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কি আমরা এই যে যেই ত্রিভুজটা পাই, এই ত্রিভুজটা যেই সমবাহু ত্রিভুজ তার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এই বিন্দুটা যেহেতু 3,90 ডিগ্রি, তার মানে এইটুকু বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3, তার মানে যেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে তার এক বাহুর দৈর্ঘ্য 3। তাহলে বাহুর দৈর্ঘ্য যেহেতু পেয়ে গেছি, তাইলে কিন্তু আমাদের আর ক্ষেত্রফলের কোনো কিছু বাকি নাই। তাহলে √3/4 ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9, তার মানে কত আসে 9 √3/4 বর্গ একক। তাহলে আমাদের 9√3/4, 9√3/4। এরপর এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ 10,3 বিন্দুতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এটা হচ্ছে কি আমাদের একটা হচ্ছে বড় ভাবে করা যায়, একটা হচ্ছে ছোট ভাবে করা যায়। আমি একদম শর্টকাটটা দেখাই, যে ম্যাথটা তোমরা পারো, যে বিন্দুগুলা বের করে দেন হচ্ছে প্রথমে ধরবা x/a + y/b = 1। আমি এটা একটু দেখাই, যে আমরা প্রথমে ধরে নিব যে আমার নির্ণয় সরলরেখার সমীকরণ x/a + y/b = 1। কেন? কারণ অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ যেহেতু বলছে, তাই আমরা এটাকেই ধরলাম। তাহলে আমরা যদি একটু চিত্র আঁকার চেষ্টা করি, তাহলে আমাদের চিত্রটা দেখতে হবে অনেকটা এরকম, যে আমাদের এটা যদি হয় x অক্ষ, এটা যদি হয় y অক্ষ, তাহলে এইটা ধরো আমাদের সেই সরলরেখা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদের এই বিন্দুটা হচ্ছে ধরো 0,b, আর এইটা হচ্ছে আমাদের a,0। তাহলে একটু খেয়াল করো, আমরা ধরে নিলাম এই হচ্ছে সেই বিন্দুটা, যেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে
10,3 যে কিনা আমাদের এই সরল রেখা, আমি যদি ধরি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে আমাদের এই এ বি সরল রেখাকে সে কি করে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 5। ওকে, তাহলে এখন একটু খেয়াল করে দেখো, তাহলে আমি যদি এখান থেকে 10,3 এর জন্য সূত্র অ্যাপ্লাই করি, আমাদের অন্তর্বিভক্তির সূত্র কি ছিল যে 5 * a + 3 * 0, তার মানে হবে 5a / 5 + 3 করলে হবে 8, 3 * b প্লাস 5 * 0, তার মানে আমার এখানে আসবে আলটিমেটলি 3b / 5 + 3 হবে 8। তার মানে এই বিন্দুটা হচ্ছে কি আমাদের কত বলতো, দেওয়া আছে হচ্ছে 10,3। তাহলে এইখান থেকে তুমি যদি সমাধান করো a এর একটা মান পাবা, b এর একটা মান পাবা, সেই a আর b এর মান বসাই দিলে তোমার সমীকরণ চলে আসবে। এত কষ্ট করার আসলে দরকার নাই। কেন দরকার নাই একটু তুমি খেয়াল করো যে ভাইয়া আমি যখন চিত্রটা আঁকলাম, চিত্র একে আমি দেখতে পাচ্ছি যে আমাকে যেই সরল রেখার সমীকরণটা বের করতে হবে ওই সরল রেখার উপরস্থ একটা বিন্দু হচ্ছে 10,3। তার মানে আমার অপশনে যেই কয়টা সমীকরণ দেওয়া আছে তাদেরকে আমি যেটার মধ্যে আমি 10,3 দিয়ে যেই সমীকরণটাকে সিদ্ধ করাইতে পারবো সেটাই হবে আমার অ্যান্সার। তাহলে আসো আমরা 10,3 দিয়ে হচ্ছে কি এখানে সিদ্ধ করাই। তাহলে 10,3 দিয়ে যদি সিদ্ধ করে তাহলে দেখো x এর মান হবে 10, y এর মান 3, তাহলে 10 + 3 × 6, তাহলে দেখো এখানে কি আসতেছে 10 + 3 × 6, এইটা কি কখনোই 8 হয়? এটা কখনোই 8 হয় না। এখন দেখো 10 - 3 × 6, তাহলে এটা করলে কি কখনোই হচ্ছে 16 হয়? হয় না। তাহলে এখন একটু খেয়াল করো, তাহলে আবার দেখো 10 - 2 × 3, তার মানে 10 - 6, তাহলে এটা কিন্তু কখনোই কি না 8 না। কিন্তু তুমি যদি খেয়াল করো তাহলে 10 + 2 × 3, তার মানে 3 × 6, এটা কিন্তু আমার কার সমান বলো তো 16 এর সমান। তার মানে আমি যেহেতু আমার একদম লাস্ট সমীকরণকে হচ্ছে গিয়ে এই বিন্দু দিয়ে হচ্ছে গিয়ে সিদ্ধ করতে পারতেছি, বাকি তিনটার একটাও কিন্তু সিদ্ধ হয় নাই, তার মানে এই তিনটা অ্যান্সার না, আমার অ্যান্সার হচ্ছে x + 2y = 16। নেক্সট দেখো কি দেওয়া আছে যে ABCD রম্বসের শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে বিডি কর্ণের ঢাল কত? আসো আমরা আগে চিত্র আঁকি, কিছু দেখা দেখির আগে আমরা চিত্র আঁকি। ধরো এই হচ্ছে আমাদের রম্বস, হ্যাঁ, ধরো এই হচ্ছে আমাদের রম্বস, এটা হচ্ছে আমাদের ABCD রম্বস, ABCD। তাহলে A এর স্থানাঙ্ক দেওয়া আছে -2, -1, B এর স্থানাঙ্ক হচ্ছে 1,3, C হচ্ছে 5, 6, D এর স্থানাঙ্ক কিন্তু আমাদেরকে দেয়া নাই। হ্যাঁ, এখন আসো, তাহলে এখন আমাদেরকে বলছে বিডি কর্ণের ঢাল বের করার জন্য, আমাদেরকে বলা হয়েছে বিডি কর্ণের ঢাল বের করার জন্য। তাহলে বিডি কর্ণের ঢাল কিভাবে বের করা যায়? আমরা একটু আগে একটা জিনিস দেখে আসছিলাম, যে আমরা জেনে আসছিলাম যেটা যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, তার মানে রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্ব। তাহলে একটু খেয়াল করো, আমি এর স্থানাঙ্ক জানি, সি এর স্থানাঙ্ক জানি, তাহলে এসি যেই কর্ণটা হবে সেই এসি কর্ণের উপরে লম্ব হবে আমার বিডি কর্ণ, তাহলে এসি কর্ণের যেটা ঢাল হবে তাকে জাস্ট উল্টায় দিয়ে চিহ্ন চেঞ্জ করলেই আমি বিডি কর্ণের ঢাল পেয়ে যাব। তাহলে দেখো আমরা যদি এসি কর্ণের ঢাল বের করি, তাহলে y2 - y1 6 - -1 ডিভাইডেড বাই 5 - -2, তাহলে 5 + 2, তাহলে দেখো কত আসতেছে 7/7, মানে অ্যান্সার আসতেছে 1। তাহলে এটা আমি পেয়ে গেলাম এসি কর্ণের ঢাল। তাহলে বিডি কর্ণের ঢাল কি হবে? তাহলে বিডি কর্ণের ঢাল হবে যে আমি 1 কে উল্টাই দিব, ভাইয়া 1 কে উল্টাই দিলে হয় 1, চিহ্ন চেঞ্জ করেন, ছিল প্লাস করে দেন মাইনাস, তাহলে আমার বিডি কর্ণের ঢাল হবে -1। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এবার আসো একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এটা খুবই সহজ একটা কোশ্চেন। দেখো ভাইয়া প্রথমেই দেখো, দেখেই বোঝা যাচ্ছে আমার বিন্দুটা আছে তৃতীয় চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগে থাকলে আমরা কি শিখছি যে একটা কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে নেওয়া যায় কিভাবে, যে আমরা এরকম শিখছিলাম যে আমাদের r = সূত্র কি ছিল, r ছিল √x² + y²। সরি, এখন আসো x² + y² করলে কি হয়, যে আমার রুট এই রুট থেকে স্কয়ার করলে আসবে 3, এই রুট থেকে স্কয়ার করলে আসবে 3, তার মানে আমরা পাচ্ছি √6। তার মানে আমার যেই বিন্দুটা আসবে তার r এর ভ্যালু হবে √6। আর আমরা দেখছি যে এইটা যেহেতু তৃতীয় চতুর্ভাগে আছে, তাহলে তৃতীয় চতুর্ভাগে থাকলে থিটা এর সূত্র আমরা কি শিখছি, পাই প্লাস tan ইনভার্স মডুলাস y/x। তাহলে যদি আমরা বসাই দেই পাই প্লাস tan ইনভার্স মডুলাস -√3/-√3,
-√3/-√3, তাহলে দেখো এখানে কত আসতেছে পাই প্লাস tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে π/4, তার মানে এখানে আলটিমেটলি রেজাল্ট আসবে 5π/4। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে আমাদের -√3, যেটা পোলার স্থানাঙ্ক ছিল তাকে যেটা কার্তেশীয় স্থানাঙ্ক ছিল তাকে পোলার স্থানাঙ্কে নিলে হবে √6, 5π/4, তার মানে √6, 5π/4। ওকে, নেক্সট। এই সমীকরণটা একটা বৃত্তকে নির্দেশ করবে। একটা সমীকরণ কখন বৃত্তকে নির্দেশ করে আমরা কয়েকটা শর্ত দেখছিলাম যে একটা সমীকরণ বৃত্তকে নির্দেশ করার শর্ত কি। প্রথম শর্ত ছিল যে সেটা এক্স আর ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ হইতে হবে। 2 নাম্বার শর্ত ছিল কোনো এক্স ওয়াই যুক্ত পদ থাকতে পারবে না। 3 নাম্বার সমীকরণ কি ছিল যে আমার এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার এর সহগ কি হইতে হবে, সহগ হইতে হবে সমান। তার মানে একটু খেয়াল করে দেখো হিয়া, এইখানে আমাদের এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে বি, তাহলে আমাদের শর্ত অনুযায়ী এ সমান সমান হইতে হবে বি। তাহলে তুমি যদি ভাগ করে দাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ শর্ত a/b = 1। তাহলে দেখো a/b = 1 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এরপরে দেখো দুইটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। এইটার আগে আমি একটা ছোট্ট জিনিস একটু তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কি যে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র সবাই জানি, বাট দূরত্বের ক্ষেত্রে আমরা যদি একটা ছোট্ট কনসেপ্ট একটু জেনে রাখি আমাদের জন্য ক্যালকুলেশন করা আসলে একটু ইজি হয়ে যাবে। যে ধরো দুইটা বিন্দুর দূরত্ব আমাকে বের করতে হবে, বাট বিন্দু দুইটার ভুজ এক। তাহলে ধরো বিন্দু দুইটার ভুজ একই। ধরো আমি একটা হচ্ছে কি এক্সাম্পল দিয়ে কাজ করি। ধরো তোমার এক্সাম্পলটা হচ্ছে ধরো 3,4, আরেকটা হচ্ছে ধরো 3,6। আমি যদি এটার একটু চিত্র আঁকি তাহলে ধরো ভাইয়া এইটা হচ্ছে তোমার 3,4, হ্যাঁ, এইটা ধরো হচ্ছে গিয়ে তোমার 3,4 আর এই বিন্দুটা হচ্ছে গিয়ে তোমার ধরো 3,6। তাহলে দেখো বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব কি আসলে, যেহেতু তারা হচ্ছে গিয়ে তাদের ভুজ সেম, তার মানে তারা ঠিক একটার উপরে থাকবে। তাহলে দেখো একটু খেয়াল করো, তাহলে বিন্দু দুইটার দূরত্ব আসলে কি, এই যে তাদের মধ্যবর্তী দূরত্ব এটাই না। তাহলে দেখো তোমার কিন্তু ভুজের কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট তুমি কি করতেছো কোটি 4 থেকে 6 উঠতেছে। তার মানে আমি এখান থেকে কি বলতে পারি কিনা যে এই যে দূরত্ব যেটা, এই দূরত্বটা আসলে কি আসবে, মডুলাস 6 - 4 = 2। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে যদি দুইটা বিন্দুর ভুজ একই হয় তাহলে মধ্যবর্তী দূরত্ব হবে জাস্ট তাদের কোটির বিয়োগফলের মডুলাস। তার মানে আর সেম ভাবে যদি আমাদের এখন কি হয় বলতো, কোটি যদি সেম হয়, কোটি যদি একই হয়, তাহলে কোটি একই হলে আমাদের কি হবে, ধরো আমরা একটা এক্সাম্পল ধরে নেই যে ধরো হচ্ছে কি আমরা এক্সাম্পল ধরি ধরো 2,5, আরেকটা আছে ধরো হচ্ছে গিয়ে 5,5, দুইটা বিন্দু, হ্যাঁ। যে ধরো আমরা এখন যদি চিত্র আঁকার চেষ্টা করি যে 2,5, তাহলে ধরো 2,5 কোথায় আছে, যে ধরো লেটস হচ্ছে গিয়ে 2,5 এই বিন্দুটা হচ্ছে গিয়ে ধরো 2,5, এই যে এই বিন্দুটা ধরো 2,5, তাহলে 5,5 কি হবে, জাস্ট 5 যেহেতু এটা সেম উচ্চতায় থাকবে, জাস্ট হচ্ছে গিয়ে 3 ঘর ডানে চলে যাবে। তাইলে এইটা হচ্ছে 2,5 আর এটা হচ্ছে আমাদের 5,5। একটু খেয়াল করো, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কোনটা, এইটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব কি, তুমি জাস্ট 2 থেকে ভুজ 2 থেকে 5-এ গেছো, তার মানে আমার মধ্যবর্তী দূরত্ব ডি সমান কি হবে, মডুলাস 5 - 2, তার মানে কি কত একক, 3 একক। তাহলে ভাই আমরা বলতে পারি যে যদি দুইটা বিন্দুর আসলে কোটি সেম হয় তাহলে মধ্যবর্তী দূরত্ব আসলে জাস্ট তাদের ভুজের বিয়োগফলের মডুলাস। তার মানে এখানে আসলে আমরা কি দেখলাম যে আসলে দূরত্বের ক্ষেত্রে তো আমরা সূত্র প্রয়োগ করতে জানি, বাট আমাদের যদি কেসটা একটু এরকম স্পেশাল কেস হয় যে বিন্দু দুইটার ভুজ সেম বা বিন্দু দুইটার কোটি সেম, তাহলে আর আসলে আমাদের সূত্র প্রয়োগ করতে হয় না, আমরা জাস্ট একটা শর্টকাট ইউজ করে কিন্তু সেটা বের করতে পারি। এখন আসলে ঠিক সেম জিনিসটা আসলে এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে যে দুইটা বৃত্তর বা দুইটা বৃত্ত দেওয়া আছে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে দেখো দুইটা বৃত্তের কেন্দ্র আমরা বের করতে জানি যে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ। তাহলে যদি আমরা করি তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র কত আসবে, C1, প্রথম বৃত্তের কেন্দ্র আসবে -5 কে -2 দিয়ে ভাগ করলে হবে 5/2, আর যেহেতু ওয়াই নাই তার মানে 0। এটা আসলে প্রথম বৃত্তের কেন্দ্র। আর দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কত আসবে, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র দেখো এখানে আসবে
3 কে -2 দিয়ে ভাগ করলে হবে -3/2, যেহেতু y নাই তার মানে আমার 0। তাহলে এখন আমাকে বলছে এই দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত। দেখো এই যে একটু আগে একটা কেস দেখছিলাম যে দুইটা বিন্দুর দূরত্ব বাট তাদের কোটি সেম, তাহলে কোটি যদি সেম হয় তাহলে মধ্যবর্তী দূরত্ব কি হবে, তাহলে মধ্যবর্তী দূরত্ব হবে জাস্ট ভুজের বিয়োগফলের অন্তর। তাহলে আমাদের ভুজের বিয়োগফল কত, 5/2 -3/2, তার মানে 3/2 এর মডুলাস। একটু খেয়াল করো, 5/2 মানে আড়াই আর 3/2 মানে 1.5, তাহলে আড়াই আর 1.5 যোগ করলে কত হয়, 4। তার মানে আমাদের অ্যান্সার হবে 4 একক। ওকে, একটা বৃত্তের পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে একটা বৃত্তের পরামিতিক স্থানাঙ্ক x = এত, y = এত, তাহলে বৃত্তের সমীকরণ। তার মানে এখান থেকে আমাকে ডিসিশন যেটা নিতে হবে, বৃত্তের সমীকরণে থাকে শুধু xy, তার মানে আমাকে কোনো না কোনো ভাবে sin থিটা cos থিটা মানে থিটা জাতীয় জিনিসপত্র বাদ দিতে হবে। তাহলে আসো যেটা দেওয়া আছে সেটা দিয়ে যদি আমরা শুরু করি, যে x দেওয়া আছে 2 + 3 cos থিটা। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি 3 cos থিটা সমান সমান হচ্ছে x - 2, তাহলে সুতরাং cos থিটা সমান সমান আমরা লিখতে পারি x - 2/3। ওকে, এরপরে আসো, এরপরে আমাদের কি দেওয়া আছে, আমরা এখান থেকে যদি লিখি যে আমাদের y সমান সমান হচ্ছে -3 + 3 sin থিটা, তাইলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, 3 sin থিটা সমান সমান হচ্ছে y + 3। তাহলে দেখো এইখানে আসলে আর ই করা লাগে না, কি বলে এই cos থিটার এটাকে আর নেওয়ার দরকার নাই, এটা আসলে আমাদের এমনি চলে আসবে, এটা এইভাবেই থাক। তাহলে দেখো 3 cos থিটা সমান এত আসলো, 3 sin থিটা সমান এত, এটাকে আমরা ধরলাম হচ্ছে গিয়ে 1 নাম্বার ইকুয়েশন, আর এটাকে ধরলাম আমরা 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে আমার কাছে যদি cos থিটা আর sin থিটা থাকে এবং সেখান থেকে যদি আমি চাই cos থিটা আর sin থিটাকে ভ্যানিশ করতে, তাহলে ওইটার নিয়ম হচ্ছে কি, যে আমরা ছোটবেলায় একটা ফর্মুলা শিখে আসছিলাম। ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। তাহলে দেখো এই দুইটা জায়গা থেকে কিভাবে সেটা পাবো, যে আমরা যদি 1 কে স্কয়ার করি এবং তার সাথে যদি 2 কে স্কয়ার করে যোগ করে দেই, তাহলে আমরা কি পাবো, তাহলে এখানে পাচ্ছি আমরা 9 cos স্কয়ার থিটা প্লাস 9 sin স্কয়ার থিটা = আমরা পাচ্ছি x - 2 হোল স্কয়ার প্লাস y + 3 হোল স্কয়ার। তাহলে এখান থেকে 9 কমন নিলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1, তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব x - 2 হোল স্কয়ার y + 3 হোল স্কয়ার = 9। আর 9 মানে কি, 9 মানে হচ্ছে 3 স্কয়ার। তাহলে দেখো x - 2 হোল স্কয়ার y + 3 হোল স্কয়ার = 3 স্কয়ার, তার মানে b হচ্ছে আমাদের অ্যান্সার, x - 2 হোল স্কয়ার প্লাস y + 3 হোল স্কয়ার = 3 স্কয়ার। ওকে, নেক্সট কোশ্চেন। এরপর দেখো বিন্দুবৃত্তের সমীকরণ কোনটি, আমরা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিন্দুবৃত্ত মানে কি ছিল, বিন্দুবৃত্ত হচ্ছে এমন একটা বৃত্ত যার ব্যাসার্ধের ভ্যালু 0। তাহলে আমরা আমাদের একদম বৃত্তের শুরুতে একটা জিনিস শিখছিলাম, যে একটা বৃত্তের সমীকরণ হয় একদম নরমাল ইকুয়েশন x² + y² = r²। যেই বৃত্তের কেন্দ্র হয় 0 0, ব্যাসার্ধ হয় r। তাহলে এখন ব্যাসার্ধ যদি 0 হয়ে যায় তাহলে আমার বৃত্তটাকে বিন্দুবৃত্ত বলবো। তাহলে এই যে যেই পাশে ব্যাসার্ধ আছে এই পাশে জাস্ট 0 বসায় দাও, তাহলে কি আসে, x² প্লাস y² = 0² মানে 0। তাহলে এই যে x² প্লাস y² = 0, এটাই কিন্তু আমার একটা বিন্দুবৃত্তের সমীকরণ। তাহলে আমাদের অ্যান্সার হবে x² প্লাস y² = 0। নেক্সট, এখন দেখো কি বলছে, যে 2,4 কেন্দ্র বিশিষ্ট এবং x অক্ষকে স্পর্শ করে এমন একটা বৃত্তের সমীকরণ। তাহলে ভাই আমরা জানি একটা বৃত্তের সমীকরণ বের করার জন্য কি লাগে, কেন্দ্র লাগে, ব্যাসার্ধ লাগে। এই দুইটা ইনফরমেশন জানলে একটা বৃত্তের সমীকরণ বের করা যায়। তাহলে আমরা শিখছিলাম যে একটা বৃত্তের কেন্দ্র অলরেডি একটা ইনফরমেশন আমার কাছে দেওয়া আছে, দুইটা ইনফরমেশন। তাহলে এখন আমার ব্যাসার্ধ লাগবে। আমরা শিখছিলাম এরকম যে একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি, মডুলাস অফ কেন্দ্রের কোটি। আমরা এরকম শিখছিলাম যে একটা বৃত্তের কেন্দ্র, একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধ হবে মডুলাস অফ কেন্দ্রের কোটি, আর একটা বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধ হবে মডুলাস অফ কেন্দ্রের ভুজ। তাহলে ওইভাবে যদি করি আমরা কিন্তু আমাদের ইকুয়েশন হয়ে যাবে। তাহলে দেখো যেহেতু আমার x অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি। কেন্দ্রের কোটি কত, 4। তাহলে তুমি যদি বসাও তাহলে সমীকরণ কি হবে, x - 2 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার = হচ্ছে গিয়ে 4 স্কয়ার। তাহলে এটা হবে হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটাকে a - b হোল স্কয়ারের সূত্রে ফেললে আমার অ্যান্সার চলে আসবে। এইটা আমরা পারি, কিন্তু আমি কোনো ক্যালকুলেশন করতে চাচ্ছি না, আমি জাস্ট অপশন দেখেই হচ্ছে কি অ্যান্সার বলে দিতে চাচ্ছি। তাহলে এটা আমি কিভাবে করতে পারি,
তোমরা শিখছো যে x² + y² + 2gx + 2fy + c = 0 যদি একটা বৃত্ত হয় এবং বৃত্তটা যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা বলতে পারি g² = c। x অক্ষকে স্পর্শ করলে আমরা কি বলতে পারি g² = c। এখন g আসলে কি, এই যে gটা আমার কোথায় আমি দেখছি কেন্দ্রের মধ্যে দেখছি -g, সেই -g কে স্কয়ার করলে আমরা পাই হচ্ছে g², তাহলে g² এর মানটা হবে c এর সমান। তাহলে এখন আমরা আসি, প্রথমে আমরা চেক করব এই চারটা বৃত্তের কোন কোন বৃত্তের কেন্দ্র 2 4। আসো -2 দিয়ে ভাগ করি, তাহলে -2 দিয়ে ভাগ করলে 2, এখানে ভাগ করলে 4, হ্যাঁ এটা বৃত্ত, এটা হচ্ছে আমার 2 4 কেন্দ্র, তাহলে এটাকে ভাগ করো 2 4, এটাকে ভাগ করলো, এটাও মিলতেছে না এটাও মিলতেছে না, মানে অলরেডি আমার অপশন থেকে এইটা আর এটা বাদ, কারণ এদের কোনোটারই কেন্দ্র 2, 4 না। তাহলে 2, 4 এই দুইটা পাইছি, তাহলে এই দুইটার যে কোনো একটা অ্যান্সার। বাট আমি এখান থেকে কিভাবে বুঝবো যে কোনটা আমার উত্তর? তাহলে দেখো আমার এখানে কেন্দ্র হচ্ছে -g - f, -g কে স্কয়ার করলে যদি সেটা ধ্রুবক অর্থাৎ c এর সমান হয় তাহলে সেটাই হবে অ্যান্সার। তাহলে দেখো -2 মানে হচ্ছে -g, তাহলে 2, এইটাকে স্কয়ার করো তাহলে পাবা g², 2 কে স্কয়ার করলে হবে 4। তাহলে দেখো কোনটার ধ্রুবক পদ 4, এই যে দেখো আমাদের বি নাম্বারটার ধ্রুবক হচ্ছে 4। তার মানে আমি এখান থেকে দেখেই বলে দিতে পারবো যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথমে আমি চেক করব কেন্দ্রটা মিলতেছে কিনা, কেন্দ্র মিলে গেলে এরপরে দেখবো g² = c হচ্ছে কিনা, এটা করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। নেক্সট, এরপরে দেখো বলা আছে যে এই বৃত্তের যে ব্যাস এই রেখার উপর লম্ব তার সমীকরণ কি। এর আগে হচ্ছে কি আমি একটা ছোট্ট শর্টকাট একটু তোমাদেরকে বলে দেই, সেটা কি, ধরো তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে, ধরো লেটসে তোমাকে বলা আছে 3x + 4y + 5 = 0। ওকে, এটা হচ্ছে কি আমার কি একটা ধরো সরলরেখার সমীকরণ। তোমাকে বলছে যে 1, 1 বিন্দুগামী এবং এই সরলরেখার উপরে লম্ব, 1, 1 বিন্দুগামী এবং এই সরল রেখার উপরে লম্ব রেখার সমীকরণ বের করো। তাহলে আমরা কি করতাম, তাহলে লম্ব রেখার সমীকরণের জন্য আমরা যেটা করব, আমরা জানি যে x এর সহগ y এর কাছে, y এর সহগ x এর কাছে, মাঝখানের চিহ্ন হয়ে যায় উল্টা। তাহলে আমরা যদি এখানে করি তাহলে লম্ব রেখার সমীকরণ কি হবে, তাহলে লম্ব রেখার সমীকরণ হবে 4x - 3y, এই পর্যন্ত করে রেখে দিব, এই পর্যন্ত করে কি করব, রেখে দিব। এরপরে এই যে লম্ব রেখাটা এটা কোন বিন্দুগামী, 1, 1 বিন্দুগামী, তাহলে এই 1, 1 রাইট হ্যান্ড সাইডে জাস্ট x আর y এর জায়গায় বসাই দিব। তাহলে কি হবে 4 × 1 - 3 × 1। তাহলে এখন হিসাব করে দেখো 4x - 3y, তাহলে 4 কে 4, 4 থেকে 3 গেলে হয় 1, এখানে হবে -1 = 0। তাহলে এইটাই কিন্তু ভাইয়া অ্যান্সার। তাহলে আমরা যদি সেম জিনিসটা আর কি এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখো আমার বৃত্তের ব্যাস এই রেখার উপর লম্ব, তার মানে আমার বৃত্তের ব্যাসটা হচ্ছে এই রেখার উপর লম্ব, তার মানে ব্যাসটা কি হচ্ছে এই রেখার উপর লম্ব। তাহলে ব্যাসের সমীকরণ কি হবে, x এর সহগ y এর কাছে, y এর সহগ x এর কাছে। তাহলে দেখো কি হচ্ছে এখানে 4x আর মাঝখানে চিহ্ন মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে 4x + 3y এই পর্যন্ত রেখে দিব। এখন এই যে আমার লম্ব সরলরেখাটা এটা কোন বিন্দুর উপরে লম্ব, দেখো আমি জানি, সরি এটা হচ্ছে এই সরলরেখার উপরে লম্ব, আর এই যে ব্যাসটা এটা কোন বিন্দু দিয়ে যায়, এটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে তুমি কেন্দ্রটা বের করো, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত হবে, -2 দিয়ে ভাগ করলে হবে 1, 2, তার মানে এই সরলরেখাটা 1, 2 বিন্দু দিয়ে যায়। তাহলে কি করব, x আর y এর জায়গায় এই 1 আর 2 বসাই দিব, তাহলে 4 × 1 + 3 × 2। তাহলে এখন আসো খেয়াল করি, তাহলে 4x + 3y, 4 কে 4, 3 দুগুণে 6, 4 আর 6 যোগ করলে 10, এই পাশে নিয়ে আসলে -10 = 0। তাহলে 4x + 3y - 10 = 0। তাহলে 4x + 3y - 10 = 0। নেক্সট, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু এ হতে বিসি এর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য 6 একক হলে এই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করো, যেখানে বলা আছে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে মূল বিন্দু। তাহলে আমরা শুরুতেই দেখো ধরে নিছি এখানে যে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে ধরে নিছি x, y, হ্যাঁ। তাহলে আর এই যে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে কি এই যে মূল বিন্দু 0, 0, তার মানে বলা হচ্ছে এই যে আমার বিসি এর উপর অঙ্কিত যে মধ্যমা সেটার দৈর্ঘ্য হবে 6 একক। তাহলে এই মধ্যমার দৈর্ঘ্যটা আসলে কি, এ আর এই মূল বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে সঞ্চার পথের সমীকরণ এখানে কি হবে, তাহলে √ মধ্যবর্তী দূরত্ব হবে x - 0² + y - 0² = হচ্ছে আমাদের 6। তাহলে আমরা যদি স্কয়ার করে দেই x² + y² = 6², দ্যাট মিন্স 36। তাহলে দেখো এখানে হচ্ছে x² + y² = 36।
আমাদের নেক্সট কোশ্চেনে কি বলা আছে যে 1 ফুট ব্যাসার্ধের 4টি বৃত্ত 4টি অংশে একে অপরকে স্পর্শ করে, মাঝের রেখা টানা অংশের ক্ষেত্রফল কত বর্গফুট। মাঝের রেখা টানা অংশ বলতে কোনটা বোঝাচ্ছে? এই যে মাঝের রেখা টানা অংশ, এই যে এটা, এই যে জায়গাটুকুর যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটুকু আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে এখন এটা আমরা আসলে কিভাবে বের করতে পারি? যদি একটু খেয়াল করো তাহলে আসলে দেখতে পাবা যে এই যে আমার এইখানে 4টা বৃত্ত যখন 4 জনকে স্পর্শ করছে, তখন এইখানে আসলে ছোট্ট করে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। এটা যে আসলে বর্গক্ষেত্র কিভাবে বুঝবো? একটু খেয়াল করে দেখো যে এইখানে এই যে কেন্দ্র থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এটা কি? প্রথম বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই বাহুটার যেই দৈর্ঘ্য, অর্থাৎ এই যে পুরো বাহুটার যেই দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কত ফুট? যেহেতু আমার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 1 ফুট, তার মানে আমার পুরা বর্গের বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 2 ফুট। তার মানে এরকম প্রত্যেকটা বর্গের বাহুর দৈর্ঘ্যই কিন্তু এখানে কত করে? 2 ফুট করে। তার মানে যেহেতু একটা মানে চতুর্ভুজের 4টা বাহুর দৈর্ঘ্যই সমান আসতেছে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এটা একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে আসলে এই যে আমার রেখা টানা অংশ যেই জায়গাটা আছে, এই জায়গাটার ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি? যদি একটু খেয়াল করো যে আমাদের এইখানে এই যে বর্গক্ষেত্র যেটা তৈরি হয়েছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমরা এই যে বৃত্তের অংশটুকু বাদ দেই, এই যে আমাদের যে বৃত্তের অংশটুকু, এই বর্গক্ষেত্র থেকে এই বৃত্তর মানে এই যে আমাদের ব্লিঙ্ক করতেছে এই জায়গাটুকু যদি আমরা বাদ দিতে পারি, তাইলে কিন্তু আমার রেখা টানা অংশের যেই জায়গাটা মানে হচ্ছে ছায়া ঘেরা অংশের যে ক্ষেত্রফল, সেটা কিন্তু চলে আসে। এখন কথা হচ্ছে এটা আসলে জিনিসটা কিরকম একটু খেয়াল করলে দেখবা যে আমি যদি এইখানে দেখাই যে এই যে এতটুকু যে অংশ, এই যে এইটুকু যে অংশ আছে, এইটুকু অংশ কি একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ না? এই যে আমার এতটুকু অংশ, এটা হচ্ছে একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে একটা 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, এইটুকু হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাইলে বলো তো এই 4টা জিনিস মিলায়ে আসলে কি হয়? টোটাল একটা বৃত্ত হয় না? কোন বৃত্ত সেটা? ওই 1 ফুট ব্যাসার্ধের যে বৃত্ত আছে সে একটা বৃত্ত হয়। তাহলে এখন আসো বর্গের বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা বর্গের 1 বাহুর দৈর্ঘ্যের মান কত পাইলাম? বর্গের তাহলে বর্গের 1 বাহু কত আসলো? বর্গের 1 বাহু আসছে আমাদের 2 ফুট, রাইট? তাহলে এখানে আসছে আমাদের 2 ফুট। ওকে, তাইলে বর্গের ক্ষেত্রফল কত পাই আমরা? তাহলে বর্গের ক্ষেত্রফল আমরা কি জানি? বাহুর স্কয়ার, তার মানে হচ্ছে 4 বর্গ ফুট। ঠিক আছে, 4 স্কয়ার ফিট। এখন আসি, তাহলে এই বর্গ থেকে আমাকে বাদ দিতে হবে কার ক্ষেত্রফল? ওই যে আমার বৃত্তের যে ক্ষেত্রফল আছে সেই বৃত্তের ক্ষেত্রফলগুলো বাদ দিতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে আমার 1 ভাগের ক্ষেত্রফল কত? তাহলে 1 ভাগ আসলে কি? এই যে আমার 1 ভাগ যেটা দেওয়া আছে যে এই যে এতটুকু কি ছিল? আমার একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার, তাহলে তার 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে পাই আর স্কয়ার বাই 4। এরকম ক্ষেত্রফল কয়টা আছে? 4টা আছে। তাইলে আমাদের ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল কত আসবে? তাইলে রেখা টানা অংশের ক্ষেত্রফল হবে তাহলে আমাদের বর্গের ক্ষেত্রফল হচ্ছে 4 মাইনাস আমাদের পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার মানে হচ্ছে আমার ব্যাসার্ধ ছিল 1, তার মানে পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 4। কারণ হচ্ছে আমাদের এখানে বৃত্তটার 4 ভাগের 1 ভাগ, কিন্তু এই 4 ভাগের 1 ভাগ কয়টা আছে? 4টা। তাহলে এখানে গুণ হবে কত দিয়ে? 4 হবে। তাহলে এখন আমি এখানে যদি দেখি যে আমাদের এখানে কাটাকাটি যাচ্ছে কি, তাহলে আমাদের এখানে কাটাকাটি যাচ্ছে যে 4 আর 4 কাটা। তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট কত আসতেছে? আমার রেজাল্ট আসতেছে দেখো এখানে 4 মাইনাস পাই। তাহলে আমাদের এখানে রেজাল্ট আসতেছে হচ্ছে গিয়ে 4 মাইনাস পাই, 4 মাইনাস পাই বর্গ একক। তাহলে আমাদের 4 মাইনাস পাই কোথায় আছে? এই যে 4 মাইনাস পাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আসো তাহলে আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট দেখো কি বলা আছে, একটা বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে আমরা কিন্তু একটা বৃত্তের ব্যাসার্ধের সূত্র অলরেডি জানি। একটা বৃত্তের ব্যাসার্ধ কিভাবে বের করতে হয়, যে আমাদের একটা বৃত্ত যদি এরকম হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, এটা ছিল আমাদের একটা বৃত্তের সাধারণ সমীকরণ, বা তুমি ওয়ান কাইন্ড অফ আদর্শ সমীকরণও বলতে পারো। তাহলে আমরা কি দেখছিলাম? এই বৃত্তের কেন্দ্র হয় হচ্ছে গিয়ে কত বলতো? -g - f। আর এই বৃত্তের ব্যাসার্ধের সূত্র আমরা কি দেখছিলাম?
√g² প্লাস f² মাইনাস c। তাহলে এখন খেয়াল করো, তার মানে এই যে আমরা যে সূত্রটা পাইলাম, তাহলে এইটাই হচ্ছে কি আমাদের কি বলতো, এইটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ বের করার সূত্র। কিন্তু আমাদের এখানে একটা বিষয় খেয়াল করার বিষয় আছে, সেটা কি, আমরা যদি একটু খেয়াল করি আমাদের বৃত্তের যেটা সাধারণ সমীকরণ বা বৃত্তের যেটা আদর্শ সমীকরণ আমরা বলতেছি, এই বৃত্তের আদর্শ সমীকরণে কিন্তু ভাইয়া x² আর y² এর সহগ কত করে, 1 করে। তার মানে যেহেতু আমার এই সূত্রগুলো এস্টাবলিশ হয়েছে আসলে এই সমীকরণের উপর ভিত্তি করে, তার মানে আমাকে যেই প্রশ্নে যেই বৃত্তের সমীকরণ বলা থাকবে, আমাকে সমীকরণটাকে কিন্তু এই আদর্শ সমীকরণ বা সাধারণ সমীকরণের মতো বানায় নিতে হবে। দ্যাট মিন্স আমি যেই ক্যালকুলেশনই করি না কেন বৃত্তকে নিয়ে, সেই বৃত্তের ক্যালকুলেশন করার আগে আমাকে x² এর সহগ 1 বানাইতে হবে, y² এর সহগ 1 বানাইতে হবে, অথবা এটা না করলে কিন্তু আমাদের রেজাল্ট ভুল আসবে। তাহলে আমরা যদি এই কাজটা আমাদের এই সমীকরণের জন্য করি, তাহলে x² আর y² এর সহগকে 1 বানানোর জন্য কি করতে হবে, পুরো সমীকরণকে 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 দিয়ে ভাগ করলে আমাদের যেটা আসে সেটা কত, x² প্লাস y², 3 দিয়ে ভাগ করলে মাইনাস 3 4 4x, 3 দিয়ে ভাগ করলে প্লাস 6y, 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো এইটা এখন হচ্ছে গিয়ে আমার অনেকটা এই যে আমাদের যেই আদর্শ বা সাধারণ সমীকরণ আছে, এই সাধারণ সমীকরণের সাথে মিলে যাচ্ছে। তাহলে এইটার জন্য আমি যদি কেন্দ্র বের করি, তাহলে কেন্দ্র কত হবে, কেন্দ্র বের করার জন্য হচ্ছে আমাকে -2 দিয়ে ভাগ করতে হয়। x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ। তাহলে x এর সহগকে -2 দিয়ে ভাগ করলে পাবো 4, y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে পাবো -3। তাহলে এইটা হচ্ছে আমার -g এর ভ্যালু, এটা হচ্ছে আমার -f এর ভ্যালু। তাহলে এইটাকে স্কয়ার করলেই পেয়ে যাব g², এইটাকে স্কয়ার করলেই পেয়ে যাবে f², আর সমীকরণের মধ্যে কিন্তু আমার অলরেডি c আছেই। তাহলে আমাদের ব্যাসার্ধ কত হবে, তাহলে সুতরাং ব্যাসার্ধ r ইজ ইকুয়ালস টু হবে, তাহলে r ইজ ইকুয়ালস টু হবে g²। মানে কি, এই যে 2 হচ্ছে -g এর ভ্যালু, বাট এটাকে স্কয়ার করলে কিন্তু জিনিসটা g² হয়ে যায়। তাহলে g² এর ভ্যালু হবে 4 প্লাস f² এর ভ্যালু কত হবে, আমাদের এখানে -f এর ভ্যালু হচ্ছে -3, তাহলে f হবে 3 কে স্কয়ার করলে হয় 9, তাহলে g² প্লাস f² মাইনাস c, তাহলে -c করলে এখানে কত হয়, -2। তাহলে দেখো এখানে হিসাব করলে কত হয়, 4 আর 9 13, 13 থেকে 2 গেলে হয় √11 একক। তাইলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট একটা রেখা দেওয়া আছে, এই রেখাটা 3,4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক। বৃত্তটি y অক্ষ হতে যে অংশ ছেদ করে তার পরিমাণ কত। তাহলে সবার আগে আমরা যেটা চিন্তা করব, আসলে ভাই আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে একটা বৃত্তের y অক্ষ হতে খণ্ডিত অংশ। তাহলে এটার জন্য আমরা সূত্র কি দেখছিলাম, যে y অক্ষ হতে ছেদকৃত অংশ বা y অক্ষের খণ্ডিতাংশের সূত্র কি ছিল, তাহলে y অক্ষের খণ্ডিতাংশ ছিল 2√f² মাইনাস c। আমাদের x অক্ষের খণ্ডিতাংশের জন্য সূত্র ছিল 2√g² মাইনাস c, আর y অক্ষের খণ্ডিতাংশের জন্য সূত্র ছিল 2√f² মাইনাস c। তার মানে আমি যদি এই y অক্ষের খণ্ডিতাংশ বের করতে চাই, আমাকে f এর ভ্যালু লাগবে, আমার কাছে c এর ভ্যালু জানা দরকার। তাহলে এই f এর ভ্যালু আর c এর ভ্যালু আমি কই থেকে পাবো, f আর c বের করার জন্য আসলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ লাগবে। কি লাগবে, বৃত্তের সমীকরণ। তাহলে এখন বৃত্তের সমীকরণ হচ্ছে গিয়ে, বৃত্তের সমীকরণের জন্য কি কি লাগে, এই যে দেখো অলরেডি আমাকে কেন্দ্র দেওয়া আছে, তাহলে কেন্দ্র আর স্পর্শক দেওয়া আছে, তাহলে কেন্দ্র আমার কাছে আছে, তাহলে আমার ব্যাসার্ধ লাগবে। তাহলে আমরা কিন্তু একটা জিনিস শিখে আসছিলাম যে ভাইয়া, যে আমার কাছে যদি একটা বৃত্ত থাকে, ধরো এটা যদি আমার একটা বৃত্ত হয়, এই বৃত্তকে যদি কোনো একটা সরল রেখা স্পর্শ করে, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ওই স্পর্শকের উপর অঙ্কিত যেই লম্ব, সেটা কিন্তু কার সমান হয়, বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাই না। তার মানে আমার একটা বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তার মানে এই সূত্রটা দিয়ে যদি আমি আমার বৃত্তের ব্যাসার্ধ বের করার চেষ্টা করি, তাহলে ব্যাসার্ধ r সমান হবে, আমাদের কেন্দ্র কত ভাই, আমাদের কেন্দ্র হচ্ছে 3,4, আমাদের কেন্দ্র হচ্ছে 3,4, আর হচ্ছে আমাদের যে স্পর্শকের সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে 2x প্লাস 3y -5 ইজ ইকুয়ালস টু 0। তাইলে আমাদের একটা বিন্দু থেকে লম্ব দূরত্বের সূত্র কি ছিল, যে বিন্দুটা আমার সরলরেখার সমীকরণে x এর জায়গায় y এর জায়গায় বসাই দিব, আর ডিভাইডেড বাই হবে x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ারের রুট। তাহলে আমরা যদি সেটা করি, তাহলে এখানে হবে 2 × 3 প্লাস 3 × 4
-5 এটার মডুলাস ডিভাইডেড বাই এক্স এর সহগের স্কয়ার অর্থাৎ 4 প্লাস ওয়াই এর সহগের স্কয়ার দ্যাট মিন্স 9। তাহলে আমরা একটু হিসাব করি কত আসে। যে আমাদের এখানে আসছে যে 3 দুগুণে 6, 3 4 12, 12 আর 6 18, 18 থেকে 5 গেলে হয় 13। তাহলে উপরে আসতেছে 13 আর নিচে আসতেছে √13। তার মানে আলটিমেটলি আমাদের ব্যাসার্ধ আসতেছে √13। ওকে, তাহলে দেখো কি আসতেছে, আমরা হিসাব ঠিক করছি কিনা। 3 দুগুণে 6, 3 4 12, 12 আর 6 18, 18 থেকে 5 গেলে 13, নিচে √13। তাহলে 13 কে √13। ওকে, তাহলে আমাদের সুতরাং বৃত্তের ব্যাসার্ধটা কি সমীকরণ কি আসতেছে, তার মানে আমাদের সমীকরণ কি আসতেছে যে আমাদের কেন্দ্র হচ্ছে 3 4। তাহলে আমাদের সমীকরণে আসবে x - 3 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার। r স্কয়ার মানে কি, r এর ভ্যালু 13, √13, এটাকে স্কয়ার করলে আমরা পাবো 13। তাহলে এখন হচ্ছে গিয়ে এটাকে এক্সপ্যান্ড করো, আমরা যদি এটাকে হচ্ছে গিয়ে a - b হোল স্কয়ারের সূত্রে নিয়ে আসি, তাহলে এখানে আমাদের কত আসবে, ax স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 ইজ ইকুয়ালস টু 13। তাইলে দেন এরপরের লাইনে যদি আমরা হিসাব করি, তাইলে আমাদের হিসাব করলে কত আসে, যে দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6x মাইনাস 8y, মাইনাস 6x মাইনাস 8y, মাইনাস 6x মাইনাস 8y। আর এখানে 16 থেকে 13 এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, 16 থেকে 13 গেলে থাকবে 3, 9 আর 3 যোগ করলে হবে 12। এইটা সমান সমান হচ্ছে 0। দেখো ঠিক করছি কিনা আমরা, x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4 দুগুণে 8y প্লাস 16 ইকুয়ালস টু 13। হ্যাঁ, তাইলে এইখান থেকে একটু হিসাব করো তো ভাইয়া, যে এইখান থেকে হিসাব করলে আমাদের কেন্দ্র কত আসে। আমাদের এখানে কেন্দ্র আসে হচ্ছে -2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে আসবে 3 আর এখানে আসবে 4। তাহলে এটাই তো আমাদের কেন্দ্র ছিল, রাইট। তাহলে এখন আমাদের সি কত, সি হচ্ছে 12। তাহলে আমরা যদি আমাদের এখানে মান বসাই দেই, তাহলে 2 √f স্কয়ার, f স্কয়ার কোনটাকে স্কয়ার করলে পাবো, এই যে 4 কে স্কয়ার করলে হয় 16, মাইনাস হচ্ছে সি, সি কত, সি হচ্ছে 12। তাহলে দেখো 2 √16 থেকে 12 গেলে হয় 4, তার মানে আসে 4 কে রুট করলে হয় 2, তাহলে 2 দুগুণে 4 একক। তাহলে আমাদের y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 4 একক। নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনে দেখো কি বলা আছে, যে দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। দুইটা বৃত্তের সমীকরণ, বৃত্ত দুইটা যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে স্পর্শ করার আসলে শর্ত কি হবে। তাহলে আমরা এই জিনিসটা আসলে শিখে আসছিলাম, সেটা কি, যে দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করার শর্ত কি। আমি যদি একটু রাফে একটা চিত্র আঁকি, ধরো এইটা আমাদের একটা বৃত্ত আর এইটা ধরো হচ্ছে কি আমাদের আরেকটা বৃত্ত। তাহলে এই দুইটা বৃত্ত আসলে কি করতেছে, পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করতেছে। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমি যদি এখানে দেখি, তাহলে এইটা হচ্ছে ধরলাম এইটা হচ্ছে আমার এই বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে আমাদের এই বৃত্তের কেন্দ্র। তাইলে ধরলাম এটা হচ্ছে আমাদের C1 আর এটা হচ্ছে আমাদের C2। তাহলে একটু খেয়াল করো, তাহলে এই যে C1 থেকে আমার বৃত্তের পরিধি পর্যন্ত যে দূরত্ব, এইটা হবে আমার প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1, আর C2 থেকে হচ্ছে কি আমার বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব, এইটা হবে হচ্ছে কি আমার কি বলতো R2, এটা হবে আমার R2। তাহলে একটু খেয়াল করো, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যেই দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব C1 C2, এইটার ভ্যালু কি এক্স্যাক্টলি ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান আসতেছে। তার মানে C1 C2 ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারবো R1 প্লাস R2। এটাই কিন্তু দুইটা বৃত্তের বহিস্থভাবে স্পর্শ করার শর্ত, অর্থাৎ দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করার শর্তই হচ্ছে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব, সেটা হবে তাদের ব্যাসার্ধের যোগফলের সমান। তাহলে ওই জিনিসটা যদি আমরা এখানে খাটাই, তাহলে দেখো এই বৃত্তের ব্যাসার্ধ কত, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে b। তাহলে আমরা জানি একটা বৃত্তের সমীকরণ, আমাদের সমীকরণটা কেমন হয়, আমাদের সমীকরণটা হয় x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার। তার মানে আমার সমীকরণের ওই পাশে যেটা স্কয়ার থাকে সেটাই আসলে আমার ব্যাসার্ধ নির্দেশ করে। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে b, পরের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a। তাহলে এখন একটু খেয়াল করি যে আমাদের বৃত্তের কেন্দ্র দুইটা কি। প্রথম বৃত্তের কেন্দ্র দেখো কত, প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার -2,0 আর পরের বৃত্তের কেন্দ্র হচ্ছে কি আমাদের 1,0। দেখো তো এটা বোঝা যায় কিনা, যে আমার প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে -2,0, এই যে এইটার সাথে যদি মিলাও x - -2 হোল স্কয়ার, তাহলে -2,0, আর
দ্বিতীয় বৃত্তের কেন্দ্র আসবে হচ্ছে 1,0। তাহলে এখন আমরা দেখছিলাম যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সময় যদি তাদের কোটি বা ভুজ যে কোনো একটা সমান থাকে, তাহলে সমান থাকলেই দূরত্ব বের করা যায় অপর দুইটার বিয়োগফলের মাধ্যমে। তাহলে দেখো এখানে যেহেতু কোটি দুইটা সমান, তার মানে আমরা দেখব যে এই ভুজদ্বয়ের অন্তর কত আসে। তাহলে দুইটাকে বিয়োগ করে তাদের মডুলাস নিলে কত আসবে? 3। তাহলে দেখো আমাদের এখানে মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ C1 C2 অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত আসবে? মডুলাস অফ -2 -1, তার মানে হচ্ছে কত একক? 3 একক। তাহলে আমাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আসছে 3 একক এবং আমাদের R1 এর ভ্যালু হচ্ছে গিয়ে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে B, প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে B, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে A। তাইলে আমাদের বহিস্থভাবে স্পর্শের শর্ত ছিল ব্যাসার্ধদ্বয়ের যোগফল হবে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান, তার মানে আমার ব্যাসার্ধদ্বয়ের যোগফল A প্লাস B সেটা হবে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান। তাহলে A প্লাস B ইজ ইকুয়ালস টু হবে 3। এটাই হচ্ছে আমাদের শর্ত। তাইলে এটাই হচ্ছে আমাদের শর্ত, A প্লাস B ইজ ইকুয়ালস টু 3। ওকে, নেক্সট আমাদের লাস্ট কোশ্চেন। দেখো একদম ইজি কোশ্চেন ছিল যে বৃত্তের বৈশিষ্ট্য 9 কোনটি। আমরা এই ভুলটা করব না যে আমরা এই 9 এই কথাটা একটু খেয়াল করব। মাঝে মধ্যে আমাদের এই ওয়ার্ডটা হচ্ছে চোখে না পড়ার কারণে অনেক ইজি এমসিকিউ আমাদের ভুল হয়ে যায়। তাহলে আমরা একটু খেয়াল করি যে বৃত্তের বৈশিষ্ট্য না কোনটা। তাহলে সেটা কোনটা? প্রথমে দেখো কি বলা আছে যে আমাদের বৃত্তের বৈশিষ্ট্য কি কি ছিল, যে সমীকরণটা x ও y এর একটা দ্বিঘাত সমীকরণ। এটা কিন্তু সত্য, আমাদের বৃত্তের সমীকরণ x আর y এর একটা দ্বিঘাত সমীকরণ। 2 নম্বরে দেখো কি বলা আছে, xy সম্বলিত পদ অনুপস্থিত। এটাও কিন্তু সত্য, আমাদের বৃত্তের সমীকরণে কিন্তু কোনো xy যুক্ত পদ থাকে না। সি নম্বরে বলছে যে সমীকরণে x স্কয়ার ও y স্কয়ারের সহগ সমান। এটাও কিন্তু সত্য যে আমাদের বৃত্তের সমীকরণে x স্কয়ার y স্কয়ারের সহগ সেম থাকে। আর লাস্টে বলছে সমীকরণে ধ্রুবক পদের মান সর্বদা শূন্য। এইখানে কিন্তু একটা ঘাবলা আছে। সেটা কি, যে আমাদের বৃত্তের সমীকরণ হওয়ার জন্য, একটা সমীকরণ বৃত্তের সমীকরণ হওয়ার জন্য যে তার ধ্রুবক পদের মানটাকে সর্বদা শূন্য হইতে হবে এটা কিন্তু না। ধ্রুবক পদের মান যা ইচ্ছা তাই হইতে পারে। তার মানে আমরা যেই বৃত্তের সমীকরণ হওয়ার জন্য যে শর্তগুলো আসলে শিখছি সেই শর্তগুলোর মধ্যে কিন্তু এটা পড়ে না। তার মানে আমার ডি অপশনে যেটা দেওয়া আছে সেটা কিন্তু বৃত্তের কোনো বৈশিষ্ট্য না। তার মানে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো মাঝে মধ্যে মনে হইতে পারে যে আসলে আমাদের ম্যাথের প্রবলেমগুলোতে এমসিকিউ গুলাতে অনেক বড় বড় কোশ্চেন আসে, বাট বড় বড় কোশ্চেন যে সবগুলা কোশ্চেনই যে তোমার এরকম লেন্দি কোশ্চেন আসবে বিষয়টা কিন্তু এরকম না। এমন কিছু কোশ্চেন আসবে যেগুলো আসলে তোমার টাইম অনেক সেভ করে দিবে। অর্থাৎ তুমি যখন এই ম্যাথগুলা দেখেই জাস্ট অ্যান্সার দাগাই দিতে পারবা, এই ম্যাথগুলা থেকে তোমার যে টাইম বাঁচবে সেই টাইমগুলো তুমি আরেকটু কঠিন বা হার্ড যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোতে তুমি হচ্ছে গিয়ে সেই সময়টা হচ্ছে কাজে লাগাইতে পারবা। তো এরকম অনেক কোশ্চেনই থাকবে যেগুলোর অ্যান্সার জাস্ট তুমি ডিরেক্ট দেখেই হচ্ছে বলে দিতে পারো যে এটার অ্যান্সার হবে এইটা। তো ওইখান থেকে তোমার যে টাইম সেভ হবে সেটা তোমার অ্যাডমিশনে পরীক্ষার সেন্টারে তোমার কিন্তু অনেক হেল্প করবে। তো এই ছিল আমাদের হচ্ছে গিয়ে প্রস্তুতি যাচাই 1-এর যত কোশ্চেন ছিল সেটা। তো আশা করি তোমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পারছো। আর এই হচ্ছে আমাদের উৎকর্ষে কিন্তু অলরেডি তোমরা জানো যে আমাদের 3টা কোর্স চলতেছে আমাদের অ্যাডমিশনের জন্য, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি, এ ইউনিট। তো আশা করি তোমরা সবাই তোমাদের অ্যাডমিশন জার্নিটা উৎকর্ষের সাথেই হচ্ছে গিয়ে পাস করবা। আশা করি তোমাদের জার্নিটা ভালো হবে এবং অ্যাডমিশনে সবাই সবার লক্ষ্যে হচ্ছে গিয়ে পৌঁছাও, সবার স্বপ্ন পূরণ হোক। এটাই হচ্ছে গিয়ে আমাদের কামনা থাকবে। তো আশা করি সবাই হচ্ছে গিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।